মানুষ শুধু আমার ব্যাগটা দেখে, ভাবে আমি একটি সাধারণ ডেলিভারি বয়। কেউ বোঝে না এই হাসির আড়ালে কতটা ক্ষত বয়ে বেড়াই আমি। দিনে আমি খাবার বিলি করি, আর রাতে নিজের বাঙ্গা বুকের স্বপ্ন গুনে রাখি। কেউ বিশ্বাস করবে না আমার ভেতরে যে জ্বর, সেটা একদিন পুরো দুনিয়া কাঁপাবে। আজ আমি দরজায় দরজায় ঘুরি খাবারের পার্সেল নিয়ে, কিন্তু খুব শীঘ্রই মানুষ আমাকে চিনবে এক ভিন্ন নামে। ডেলিভারি বয় নয়, আমি হব সেই নাম যাকে সবাই ভয় পাবে, সবাই মাথা নত করবে। যে শহরে টাকা দিয়ে মানুষ চেনে, আমি সেই শহরের রূপ পাল্টে দেব। একদিন আমার নাম শুনে কেঁপে উঠবে পুরো শহর। আমি সেই দিনের অপেক্ষায়। রাত 11টা। চেয়ারে বসে বসে কথাগুলো ভাবছিল নিলয়। পুরো নাম নিলয় খান। এই হচ্ছে আমাদের গল্পের নায়ক। নিলয় একজন ডেলিভারি বয়। বাকিটা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। তো চলুন শুরু করি। নিলয় যখন বসে বসে কথাগুলো ভাবছে, তখন ম্যানেজার ডাক দিল তাকে। ওই নিলয়, এদিকে আয়। জি স্যার, বলুন। এখানে একটা ডেলিভারি করে দিয়ে আয়। এটা কিন্তু বড় একজন বিজনেসম্যানের বাসায় দিতে হবে, একদম ভুল করবি না কিন্তু। জি স্যার, ঠিক আছে। পার্সেলগুলো হাতে নিয়ে নিলয় চলল সেই গন্তব্যে। এখন অনেক রাত হলেও তার কাছে থেমে নেই। রাত 1টা, 2টো, 3টে যখনই যে না কেন, তাকে সব পার্সেল করে দিয়ে আসতে হয়। নিলয় দীর্ঘ আধা ঘন্টা পরে সেই বাসায় পৌঁছালো। সে বুঝতে পারল এখানে বড়সড় কোনো পার্টি হচ্ছে। সে বাড়িতে গিয়ে কলিং বেল চাপল। কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটার গায়ে ছিল মডার্ন ড্রেস। দেখলেই বোঝা যাচ্ছে কোনো আভিজাত্য পরিবারের মেয়ে। নিলয়ের অবশ্যই এসবকে মেয়ে বলে মনে হয় না। তার কাছে একদম বেহায়া লাগে এদের। তা না হলে কি এত রাত করে ছেলেদের সাথে ঢলাঢলি করে? এদেরকে তো এক কথায় বেহায়াই বলা চলে। নিলয় পার্সেলটা এগিয়ে দিতেই মেয়েটা হাতে নিল। তারপর রাগী কণ্ঠে বলল, পার্সেল সে কখন অর্ডার করেছি, এত লেট হলো কেন? আসলে ম্যাডাম, বাসাটা তো একটু দূরে, তাই একটু লেট হয়ে গেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। মিথ্যে কথা বলবি না। এত রাতে রাস্তায় কিসের জ্যাম? তোদের মতো ছোট লোকদের না বাহানা রেডি থাকে, তাই না? আপনি ভুল বুঝছেন ম্যাডাম, রাস্তায় আসলেই প্রচুর জ্যাম ছিল। তা না হলে আমি ঠিক সময় পৌঁছে যেতাম। চুপ বেয়াদব, যত বড় মুখ নয় তত বড় কথা। একে তো সময় মতো পৌঁছাসনি, তার উপরে আবার মুখে মুখে তর্ক করছিস। বেরিয়ে যা এক্ষুনি এখান থেকে। ওদের তর্কাতর্কির মাঝেই সেখানে উপস্থিত হলো এক ভদ্রলোক। সেই ভদ্রলোক মেয়েটার কাঁধে হাত দিয়ে বলল, কি ব্যাপার ডার্লিং, কি হয়েছে? এত রাগ করছো কেন? আর বলো না জান, এই ছোট লোকটা এমনিতেই লেট করেছে, তার উপরে আবার আমার মুখে মুখে তর্ক করছে। একে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আজিম সাহেব তাকালো ছেলেটার দিকে। একটা সাধারণ ডেলিভারি বয়। মুখটা দেখে মনে হচ্ছে খুব ইনোসেন্ট, কিন্তু তার গার্লফ্রেন্ডের সাথে তর্ক করে মোটেও তো ভালো লাগলো না। রাগী কণ্ঠে বলল, এই ছেলে, তুমি এমন তর্ক করছো কেন ওর সাথে? আমি তর্ক করিনি স্যার, উনি নিজেই আমার সাথে ঝগড়া লাগিয়েছেন। কি বললি তুই ছোট লোক? তোর এত বড় সাহস, তুই আমার নামে কথা বলোস? আজ তোর একদিন কি আমার একদিন। আমি কোনো ভুল করিনি ম্যাডাম, অযথাই কথা বাড়াচ্ছেন আপনি। তোকে তো আমি। ডার্লিং, কি করছো? পার্টি নষ্ট করছো কেন? এই ছোট লোকের সাথে কথা বলে তুমি কি আমাদের মুহূর্ত নষ্ট করবে? চলো, এর সাথে কথা বলে সময় নষ্ট করো না। এই ছেলে, এই নাও পার্সেলের টাকা, নাও আর বেরিয়ে যাও। নীলয়কে কিছু টাকা হাতে দিয়ে বাসা থেকে বের করে দিল আজিম সাহেব। নিলয়ের চোখে আগুন জ্বলছে, কিন্তু সেটা সে প্রকাশ করল না। শান্ত মতো চলে আসলো বাসায়। এখন রাত 1টা বেজে গেছে। তাকে ফ্রেশ হয়ে কিছু খেতে হবে। হ্যালো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিল। তারপর ফোন বের করে কাউকে একটা ফোন লাগালো। নিলয় ফোনের স্ক্রিনে নামটা দেখে ঠোঁট বাঁকা করে হাসল। কণ্ঠটা ছিল শান্ত, কিন্তু চোখে আগুন গরম হয়েছিল। জি, এটা ঠিক করেছো। আজ রাতটাই ঠিক আছে, সব রেডি করো। ফোন কেটে নিলয় একটা গাঢ় নিঃশ্বাস নিল। হাতে চাবি ধরে কুঁচকে উঠল। সে জানে আজ যে পথে দাঁড়াচ্ছে তারপরে আর ফিরে যাওয়ার মতো সমান পথ থাকবে না। তবে মনে কোনো ভয় নেই, শুধু একটি ঠিক প্রতিশোধের ঠান্ডা পরিকল্পনা।
নিলয় কিছুক্ষণ পরে ঢোকার অজুহাতে এলিগেন্ট এক সিক্রেট ডোর খুলে নেমে গেল নিচের দিকে, যেখানে বেজে ওঠে নীরবতার আসল সুর। আন্ডারগ্রাউন্ডের ফ্লোরে লাউড মেঘলা বাতাসের মতো ধোঁয়া ভাসছে। কোনায় বাঁধা একজন লোক, গিটে বাঁধা, মুখ মুছে রাখা, শরীর কাঁপছে কিন্তু চোখে লজ্জার নিচে ভয়। বেঁধে রাখা লোকটা নিলয়কে দেখে আচমকা চমকে উঠল, তারপর কণ্ঠে কেঁপে উঠল। তো তো তুমি কিভাবে? নিলয় ধীরে ধীরে এগিয়ে গেল, মুখে মৃদু একটা হেসে বলা ভঙ্গি। তার কণ্ঠে ছিল যে মধুরতা, তা শুনলেই বোঝা যাবে না যে সে কোনো প্রলোভন নয়, বরং বরফের মতো এক 100 ট্রিমিশন। হ্যাঁ, আমি টিম। তুই এখন যে ভয় পাস সেটা কখনো ভোলা যাবে না। তোদের মতো অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আমি আজ টি হয়েছি। বেঁধে থাকা লোকের চোখে ঘামের দাগ ফুটে উঠল। তিনি হচ্ছেন শহরের এক সিনিয়র অপরাধ উদ্যোক্তা, সেই ব্যক্তি যার হাত ধরে নিলয়ের পরিবার টুকরো টুকরো হয়ে গিয়েছিল। নিলয়ের কানে তখনও সেই দিনের আওয়াজ বাজে, মায়ের আর্তচিৎকার, ছোট ভাইয়ের কান্না, পুলিশকে ঘিরে ঘুরে মিথ্যাচার। সেই ক্ষতগুলোই আজ তাকে এমন কঠোর পথে ঠেলে দিয়েছে। নিলয়, আমি কিছুই করিনি, আমরা কেবল ব্যবসা করে থাকি। তুমি ব্যবসা বলো? হ্যাঁ, আমার মাকে কেন মারলে? তোমাদের বেঁচে থাকার জন্য আমার মা মারা গিয়েছিল। তুমি ভেবেছিলে কেউ শুনবে না, কিন্তু আমি শুনেছি, আমি দেখেছি। আর আজ তোমার কালো দিনের শুরু। নিলয়ের গলা করাগার হয়নি, তার কণ্ঠে ছিল ঠান্ডা হিসেবেই ঝড়। সে ধীরে ধীরে এক ফ্ল্যাশ ড্রাইভ খুলল, যেখানে সব প্রমাণ জমে আছে, অডিও রেকর্ডিং, ছবির স্ন্যাপশট, ব্যাক ট্রান্সফারের কপি। সে ড্রাইভটা বেঁধে রাখা লোকটার সামনে রেখে দিল। এগুলোর প্রতিটি কাগজ তোমাকে টেনে আনবে তলা বিশেষে। তুমি ভাবলে টাকা দিয়ে সব ডাকিয়ে রাখবে? হ্যাঁ, আজ ওইসব কাজগুলো সর্বজনের চোখে যাবে। বেঁধে রাখা লোক চিচি করে শুষ্ক, কেউ দেখবে না, আজ কেউ ওইসব বিশ্বাস করবে কাজগুলো না। সর্বজনের চোখে যাবে। তাই তো এই শহরে কেউ চায় না সত্য শুনতে। তাই আমাকে নিজে দাঁড়াতে হলো। ডেলিভারি বয় হিসাবে আমি রাতের অন্ধকারে ছুরি পাকনা মেরে ঘুরিয়েছি, কিন্তু সেটা ছিল কেবল চালান। আমি শুনে শুনে করেছি, জানতাম কোথায় দুর্নীতি, কোথায় অপরাধ। তোমরা যে এতদিন গর্ব করে ঘুরেছ, তোমাদের ভেতরের চাপগুলোই এখন সবাই দেখবে। নিলয়ের হাতে একটা রিমোট ছিল, ছোট্ট আরেক পাশে এক লাইট জ্বলজ্বল করছে। এটা ছিল শহরের কিছু নামী গণমাধ্যম ও কয়েকজন সৎ অফিসারের কাছে সংযুক্ত এক সাইবার লিঙ্কের সেটআপ। নিলয় আর একবার তাকালো বেঁধে থাকা লোকটার দিকে। আমি চাইনি ছোটবেলায় এই পথ বেছে নিতে। আমি চাইনি মায়ের হাসি চিনিয়ে নিতে কারো জোর, কিন্তু তুমি আমাকে আর পথে রাখতে দিলে না। এখন থেকে শুরু হলো টপ কুটুবুতি মাফিয়া কিং টি এর প্রথম দিনের গড়ের শব্দ। রিমোটের বোতামটা চাপতেই শহরের কয়েকটি স্ক্রিনে হঠাৎ করে লোকটার বেঁধে রাখা লোকটার অডিও ভিডিও সূচি ছড়িয়ে পড়ল। একই সঙ্গে নিলয়ের ফোন থেকে বারবার মেসেজ চলে গেল কয়েকজন সাংবাদিক আর আইনি অফিসারের কাছে। নিচের গোপন কক্ষে মৃদু হই হুল্লোড় দেখা গেল। বেঁধে থাকা লোক চিৎকার করে বলল, না না, এটা বন্ধ করো, এটা তো অন্যায়, ঢেকে দাও। আর তোমার আরতি শোনার দিন শেষ। আজ থেকে তুমি দেখবে কেন আমার হাসির আড়ালে এত ক্ষত জমেছে। আজ থেকে আমি শুধু ক্ষত নেই, আমি প্রতিশোধ। এবং ঠিক সেই মুহূর্তেই নিলয়ের চোখে ঝলকে উঠল নাফরানো অথচ অদ্ভুত এক নির্ধারণ। সে জানে এই প্রথম ধাক্কাই শহর বদলে দেবে। এই রাত শুধু শুরু। রাতভর ভয়ঙ্কর এক ঝড় বয়ে গেল শহরের আন্ডারগ্রাউন্ডে, কিন্তু ভোর হলে যেন কিছুই ঘটেনি এমন ভান করে নিলয় আবার নিজের পুরনো ছদ্মবেশে ফিরে এলো। পরের দিন সকালে ফাটা জিন্স, সস্তা টি শার্ট, কাঁধে খাবারের ব্যাগ আর মুখে সেই চেনা সরল হাসি, যেন সে কেবল একটা সাধারণ ডেলিভারি বয়। নিলয়, আজকে তোকে অনেকগুলো অর্ডার নিতে হবে, রেডি তো? জি স্যার, আমি তো সবসময় রেডি। লোকজন তাকে ঠিক আগের মতোই দেখল, একটা শান্ত বিনয়ী ছেলেটা। কেউ জানল না রাতের অন্ধকারে শহরের বড় অপরাধীর মুখোশ খুলে দেওয়া ছেলেটা আর কেউ নয়, এই ডেলিভারি বয় নিলয়। রাস্তায় হাঁটতে হাঁটতে তার চোখে সেই মায়াবী চাহনি ফিরে আসে। সবার সাথে ভদ্র ব্যবহার করে স্যার ম্যাডাম বলে কথা বলে,
অথচ ভেতরে ভেতরে তার মগজে আগের রাতের দৃশ্যগুলো বাজতে থাকে। দিনে আমি খাবার বিলি করব, রাতে শহরের নোংরা মুখোশ টেনে ধরবো। কেউ জানবে না আসলে আমি কে, কারণ আমার আসল পরিচয় অন্ধকারে লুকানো থাকবে। আমি ঠিক। নিলয় পথের পাশে একটা শৌখিন দোকানের সামনে থামল। পেটের ব্যাগ আঁকড়ে ধরে চশমার উপর হাত বুলিয়ে চোখে অদ্ভুত এক ঠান্ডা ঝলক লেগে গেল। কেউ না দেখলে বলল, নিজের সাথে হাওয়ায় যেন শব্দটা রেখে গেল। তীর অর্থ কেউ জানে না। তীতের টাইগার, টাইগার মানে বাঘ। বাঘ শুধু নীরবেই থাকে না, খুবলে খুবলে খায়। আমিও সেই রকম অন্যায়কারীদের খুবলে খাবো। সবাই জানবে বাঘ কতটা ভয়ঙ্কর। তার সেই স্বর কেবল একটি অভিযোগ নয়, এটা ছিল অঙ্গীকার। ভোরের ফেনা ও রোদ মিলিয়ে সবার সামনে সে আবারও মিশে গেল সাধারণ ডেলিভারি বয় হিসেবে। কিন্তু সেই অঙ্গীকারের শব্দগুলো রাস্তায় টিকে রইল। কেউ শুনল না, কেউ তো বুঝলই না। কিন্তু শহর ধীরে ধীরে জাগবে, আর তবেই নামটি ছড়িয়ে পড়বে। সারাদিন ব্যস্ত কেটে গেল নিলয়ের। ভোর থেকে দুপুর, কখনো গরম রোদে, কখনো হঠাৎ বৃষ্টিতে, কখনো বা ক্ষুধার্ত পেট নিয়েই তাকে ডেলিভারি করতে হলো। তবে মুখে সব সময় সেই একই হাসি, যা সবাই দেখে ভাবে এই ছেলেটা হয়তো পৃথিবীর সবচেয়ে সহজ মানুষ। বিকেল গড়িয়ে যখন আকাশটা একটু কমলা হয়ে উঠছে, তখন হঠাৎ ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল এক নাম, নীলা। নীলা ফোন ধরতেই কণ্ঠটা কোমল হয়ে উঠল। কোথায় তুমি? সারাদিন ফোন ধরো না কেন? আমি চিন্তায় পড়ে যাই জানো তো। আরে পাগলি, আমি তো কাজে ছিলাম। সকাল থেকে একটার পর একটা ডেলিভারি, তাই ফোন ধরতে পারিনি। জানি, তবুও রাগ হয়। তুমি সারাদিন কত কষ্ট করো, আমি কিছুই করতে পারি না তোমার জন্যে। এসব বলো না নীলা, তুমি আমার পাশে আছো, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। নীলা ছিল একেবারে সাধারণ একটা মেয়ে। নিলয়ের মতোই তার পরিবারও বড়লোক নয়। বাবার সামান্য চাকরি, মা গৃহিণী। নীলা নিজেও একটি সাধারণ অফিসে রিসেপশনিস্ট হিসেবে কাজ করে। সেও নিলয়ের মতো প্রতিদিন লড়াই করে চলে জীবনের সাথে। শোনো, আজ অফিস থেকে বের হয়ে আমি তোমার জন্য কিছু এনেছি। বেশি কিছু না, সামান্য উপহার। তুমি কবে সময় বের করবে আমার সাথে দেখা করার? তুমি তো জানো আমার সময় সবসময় তোমার জন্যই থাকে। কাল দেখা করব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু কাল যদি না আসো তবে আমি কথা বলবো না। আচ্ছা রাজকন্যা, হাসবই, কথা দিলাম। ফোন কেটে নিলয় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে এক মুহূর্তের জন্য স্বস্তি নামল। এই মেয়ে নীলা ছিল তার ভাঙা জীবনের একমাত্র আলো। সবাই যখন তাকে ছোটলোক ভাবে, নীলা তখনও নিঃস্বার্থ ভালোবাসায় তাকে আঁকড়ে ধরে রাখে। দিনভর ডেলিভারি বয়ের মতো খেটে এসে নিলয় রাতে ফ্রেশ হয়ে নীরবে বসে রইল নিজের ছোট্ট ভাড়ার ঘরে। নীলার কণ্ঠ এখনো কানে বাজছে, যেন তার সমস্ত অন্ধকার জীবনের মধ্যে এক টুকরো আলো। আর আলো যতই থাকুক, রাত নামলেই নিলয়কে টেনে নেয় তার অন্য পৃথিবীতে, যেখানে সে ডেলিভারি বয় নয়, সে হচ্ছে ভয়ঙ্করটি। ঘড়িতে তখন রাত 10:30। নিলয় আয়নায় নিজের দিকে তাকালো। দিনের পোশাক খুলে কালো শার্ট আর জিন্স পরে নিল। চোখে ঠান্ডা দৃষ্টি, মুখে আর কোনো সরল হাসি নেই। হাত ঘড়িটা ঠিক করে নিল, তারপর ফোন বের করে কয়েকটা কল করল। সব রেডি তো? আজ রাতে কার নাম কাটা হবে সেটা আমি নিজে ঠিক করেছি, ভুল যেন না হয়। জি বস, সব ঠিক আছে। দরজা বন্ধ করে নিলয় বেরিয়ে এলো অন্ধকার রাস্তায়। রিক্সা কিংবা বাস নয়, রাতের বেলা তাকে নিতে এলো কালো গ্লাস দেওয়া একটি গাড়ি। ড্রাইভার সম্মান দিয়ে দরজা খুলে দিল। গাড়িতে বসে নিলয় ফোনে কয়েকটি নথি ঘাঁটতে লাগলো। আজকে টার্গেট শহরের আরেকজন প্রভাবশালী ব্যক্তি, যিনি মানুষের সামনে দাতব্যকারীর মুখোশ পরে থাকেন, অথচ পেছনে মাদক আর অস্ত্রের ব্যবসা চালান। গাড়ি ঢুকে গেল শহরের আন্ডারগ্রাউন্ডের দিকে। বিশাল গুদামঘর, চারপাশে পাহারা, অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষদের কেবল ছায়া বোঝা যায়। নিলয় নামতেই সবাই সম্মানের সাথে মাথা নত করল। সালাম বস। কাজ শেষ হলে আমাকে জানিও। শহরের এই নোংরা মুখগুলো ভাঙা শুরু করতে হবে আজ থেকেই। সেই মুহূর্তে আর কোনো ডেলিভারি বয়ের ছাপ নেই তার মধ্যে। এখন সে ঠান্ডা মাথার প্ল্যানার, যে শহরের অপরাধীদের ধ্বংস করতে গড়ে তুলছে নিজের সাম্রাজ্য। নিলয় মনে মনে বলল, দিনে আমি নিলয়, সবার চোখে
সাধারণ এক ডেলিভারি বয়, কিন্তু রাতে আমি ঠিক যে অন্যায়কারীদের মুখোশ খুলে শাস্তি দেয়। যে বাঘ শুধু নীরবেই থাকে না, অন্যায়কারীদের খুবলেও খায়। পরের দিনের বিকেলটা ছিল নরম, রোদের আলো যেন নরম হয়ে নামছিল রেস্টুরেন্টের কাছে। আর শহরের কোলাহল থেকে একটু দূরে এসে সেখানে ছিল আরাম ও শান্তির ছোঁয়া। নিলয় আর নীলা এক মিষ্টি দুপুরের ভোজের জন্য রেস্টুরেন্টে এসেছিল। নীলার চোখে উজ্জ্বলতা, নিলয়ের মুখে অপ্রকাশিত একটা প্রশান্তি। রেস্টুরেন্টের ভেতর একপাশে লো ফ্লোর ল্যাম্প করে জ্বলছিল, মৃদু জাজ মিউজিক বাজছিল। মানুষরা হাসি ভরা মুখে খাবার নিচ্ছে, কিন্তু নিলয়ের চোখ চারপাশ মন দিয়ে দেখছে প্রতিটা কণার ওপরেই যেন তার নীরব নজর। সে জানতো দিনের আলোয় সে নিলয়, রাতে সে দুটো জগৎ সে একইভাবে মিশিয়ে রাখতে চাইছে। তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি দেখো তো, এখানে পরিবেশটা অনেক ভালো। ঠিক তখনই এক তরুণ কয়েকটা টেবিলের ওপরে বসে থাকা পরিচ্ছন্ন সিল্ক স্যুট পরা, হাতে এক ব্র্যান্ডেড ব্যাগ। নিলয় দেখলো এক মুহূর্তে সবার দৃষ্টি ওই ছেলের দিকে গিয়ে থেমে গেল। সে শহরের পরিচিত বড় ব্যবসায়ীর ছেলে, সবাই তাকে চেনে, নাম শুনলে শরীরে গরম লাগতে পারে। সে ছিলই গর্বে বোধ, পোশাকের দাম, স্টেটাস সবই চোখে পড়ার মতো। আমরা তাকে বলবো আয়ান। এক ঝটকায় আয়ানের টেবিল থেকে ছড়িয়ে পড়ল। নিলয়ের হাতে থাকা ছোট্ট উপহার তার শরীরে আঘাত করে। আয়ানের গায়ে থাকা ড্রেসের ওপর হালকা রঙের মশলা ছাপিয়ে পড়ল, লালচে দাগ। মুহূর্তেই টেবিলের আড্ডায় উত্তেজনা ছড়ালো। কি হচ্ছে? তুই কি পাগল? তুই কি জানিস এটা আমার কত দামের ড্রেস? না, আমি ঠিকই ছিলাম। আপনি আগে এগিয়ে এসে থাম থাম আগে। তোর মতো থার্ড ক্লাস মেয়ে আমার ড্রেস নষ্ট করে দিয়েছিস। তুই এমন কিভাবে কথা বলিস? আমার ড্রেসের দাম না দিয়ে এখান থেকে কোথাও যেতে পারবি না। আয়ানের কণ্ঠে ছিল ঘৃণা আর অধিকারী ভঙ্গি। সে নীলাকে টানতে চাইল। টেবিলের আশেপাশে হাহাকার। নীলার চোখে উঠে এক লজ্জা, রং লাল হয়ে গেল তার গালগুলোতে। রেস্টুরেন্টের লোকজন ভিড় করে দেখছে। ভদ্রভাবে কথা বলেন, এভাবে একটা মেয়েকে অপমান করতে পারেন না আপনি। ওর কাছে ক্ষমা চান। তুমি কি বললি? তুই কে? তোর মতো থার্ড ক্লাসরা এখন এখানে এসে কি করছে? এরা আমাদের মতো মানুষের সামনে আসে কিভাবে? তোর জ্ঞান নেই? এই ড্রেসের দাম না দিয়ে তুই এখান থেকে যেতে পারবি না। নিলয়ের রাগ ছিল গভীরে, কিন্তু সে চাইল সব শানিতভাবে করা হোক। সে ফোনটা বের করলো, ঠান্ডা হাতে এক নম্বরে নাম দিল। ফোন খুলে কিছুক্ষণ পরে কণ্ঠটা সরল হয়ে বলল, হ্যাঁ, এখনই আয়ানদের টেবিলে একটা কল দিন, বলুন তৎক্ষণাৎ যোগাযোগ করতে। একদম সেই মুহূর্তেই আয়ানের হাতে ফোনটা বাজতে লাগলো। সে ফোন খুলে দেখলো আসলে একটি নম্বর। আয়ান অবাক হয়ে ফোন ধরে বলল, কে ফোন করলো? তারা ফোনে শুনল কে জানে কানে একটু আতঙ্ক এসেছে। কেন এমন একটা সাধারণ ছেলেকে এসব বলে ফোন আসছে? ফোনের অপর প্রান্ত থেকে একটা নরম অথচ অদ্ভুত আত্মবিশ্বাসী কণ্ঠ। তুমি কার সাথে রেখেছো? তাড়াতাড়ি ওদের সরি বলো আর চলে যাও। আয়ান ক্ষিপ্ত, মুখ লাল হয়ে গেল। কাছে বসা লোকজন তার বাবার নামটা বলতে লাগলো, আমির সাহেব। কিন্তু ওই অজানা কণ্ঠে যেন একটা ভিন্ন নিয়ম। আয়ান ছেলেটি কেঁপে উঠল। সে বুঝলো না কেন এমন অজ্ঞাত নামের একজন তাকে বোঝাচ্ছে। মুহূর্তের পরই আয়ানের ফোনে একটি কল আসে। এবার কলটি অন্য নাম্বার থেকে। আয়ানের চেহারা কেঁপে ওঠে। সে নামটা শুনেই বিস্ময়ে কণ্ঠ বিষাক্ত হয়ে ওঠে। ফোনের অপর প্রান্তে ছিল তার বাবা আমিন সাহেব। কণ্ঠে ছিল ক্ষমতাশালী ও তীক্ষ্ণ আভা। তাড়াতাড়ি করে ওদের কাছে গিয়ে ক্ষমা চাও। এই মুহূর্তে না করলে আমাদের ব্যবসা হারাবে। তুমি জানো না, এই জায়গাগুলো ছোট্ট ছোট্ট অপমান নিয়ে বড় হয়ে যায়। আর পারবো না, বুঝলে? আয়নের চোখ বড় বড় হয়ে যায়। সে হকচকিয়ে চেয়ে দেখে কচকচ করছে তার গর্বে ভাঙন। লোকজন কৌতূহলে তাকায়। আয়ান বাধ্য হয়ে নীলার দিকে এগিয়ে এসে মুখ করে, আমি সরি, আমি মাফ চাই। ওকে। নীলার চোখ ভিজে এলো। তিনি অচেতন ভাবে উঠে দাঁড়ালেন। লজ্জায় গালটি টেনে নিলেন। নিলয়ের ভেতর তখন এক অদ্ভুত তৃপ্তি বয়ে গেল। কিন্তু সে কাউকে ক্ষতি করতে চায়নি। সে চেয়েছিল ন্যায়ের বিচার হোক। সে চেয়েছিল কেউ আর অপমানিত না হোক। আর কিছু? আয়ান আর কিছু বলতে পারেনি।
তিনি হাত বাড়িয়ে অপ্রস্তুতভাবে দরজার দিকে যাচ্ছিল। তার সঙ্গে এখন আর কোনো কীর্তনই। তার বাবা ফোনে বারবার বলছিল, তাড়াতাড়ি বের হও এখান থেকে, না হলে মহা সর্বনাশ হয়ে যাবে। রেস্টুরেন্টের আশেপাশে লোকেরা কেবল ক্ষীণ হাহাকার করে ফিরে গেল। নীলার গায়ে লজ্জা ছিল, সে কাঁপছিল। নীলয় তার হাতে কাত টেনে ধরল, স্তব্ধ করে বলল, তুমি একটু খেয়ে নাও। ধন্যবাদ, তুমি সব সময় আমার পাশে থাকো। কিন্তু নিলয়ের মনে তখন অন্য কিছু ঘুরছিল। সে বুঝল আজও সে সাধারণ ডেলিভারি বয় হিসেবে দাঁড়ালো, কিন্তু দরজার বাইরে তার ফোনটা আরেকবার সাড়া দিল। নিলয় ভাবল, এই শহরের মানুষ যেন অনেক ধারণা নিয়ে ঘুরে, কেউ যাবে না, কেউ বলবে না। আমি চাই না নীলাকে এমন কোনো অপমানের সম্মুখীন হতে। আমি এই শহরকে বদলে দেব, এটাই আমার অঙ্গীকার। সেই সন্ধ্যায় নীলা ও নিলয় দুজন একসাথে বেরোলেন। নীলার হাতে এখনো একটু অস্ফুট রঙের চিহ্ন থেকে গেল। নিলয় একেবারে ধীর গলায় বলল, আমি চাই না কেউ আমাকে এমনভাবে দেখো। আমি তোমার পাশে আছি সব সময়। কিন্তু রাতে আবার আসে অন্ধকার। নিলয় জানে তার অন্য জীবনও আছে, যা আরও সবাইকে বদলে দেবে। দিনের হাসিরা যেন ভালো লাগার ছাপ রেখে দিল, আর রাতের কাজগুলো অপেক্ষা করে আঘাত দিয়ে শহরকে বদলে দেখাবে। নিলয় দুইকে একসাথে রাখতে চেষ্টা করছে, দিন রাত ভালোবাসা ও প্রতিশোধ। নীলার মৃদু হাত আর টির বরফ ধারা একত্রে তার কাঁধে ভার বহন করছে। রাতটা গাঢ়। ম্যানেজারের দেওয়া ঠিকানাটা শহরের এক বিশাল উঠোন বিশিষ্ট বাড়ি। সেখানকার আলোতে সচ্ছলতার চিহ্ন ঝলমল করছে। নিলয় পার্সেলটা হাতে নিয়ে দরজার বেল বাজল। দরজা খোলা একটি কণ্ঠ কেঁপে উঠল। মাথার কাছাকাছি থেকে কোনো বিষণ্ণ আরতি এলো। নিলয় একবার ঢুকতেই চোখে পড়ল এক কোণে থিতিয়ে থাকা এক মেয়ে। চেহারা সবেমাত্র সচেতন, বুক ধুকছে, মুখ লজ্জায় লাল, আর্থচকিত। নিলয় মুহূর্তেই বুঝে গেল এখানে কিছু ঠিক নেই। কোনায় দাঁড়ানো ব্যক্তি একেবারে পরিচিত, নেতা সাহেবের ছেলে আরিয়ান চৌধুরী। সেজে গুজে গর্বে ভর্তি। আজকের মুখে এমন এক প্রতিহিংসার ছাপ যে দেখে মনে হয় সে অনৈতিকতার সীমানা লঙ্ঘন করতে পিছু পা হবে নয়। মেয়েটার কাছে এসে চাপা কণ্ঠে কথা বলছে, তাকেই ছেড়ে দিচ্ছে, তুচ্ছ করছে। ক্লান্তি আর ভয় মিশে আছে মেয়েটার চোখে। এখানে কি হচ্ছে? কে তুই? তোর কে নিয়ে মাথা ব্যথা? চলে যা, তুই দূরে থাক। মেয়েটা দমে উঠল, হাতে কাঁপুনি কেঁপে কেঁপে বলল কিছুটা, আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। নিলয় কিছুই না ভেবে এগিয়ে গেল। তার ভেতরে তখন এক অদ্ভুত আগুন জ্বলছিল, অভিশপ্ত অতীত আর ন্যায়বোধ একসঙ্গে। তুমি কিভাবে একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারো? এটা মেনে নিব না। তুই মারাতে কিছু আসে যায় না, একটা ডেলিভারি বয়। তোর সাহস কোথা থেকে আসে? তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়ানোর? সত্য বলতে ভয় নেই, কারণ আমি অন্যায় করি। এবার কথা আর হলো না। আরিয়ান হাতে একটা চাপা মৃদু আচরণ করে মেয়েটার দিকে এগোতেই নিলয় এক ঝাপটে তার হাত ধরে টেনে নামিয়ে দিল। টানাটানি শুরু হলো। একে অশোভন ঠেকানোর চেষ্টা। দ্বীপের মতো দুজন লড়াইতে জড়ালো। তাদের লড়াইয়ে রূপময় দৃশ্য, কাঁধে কাঁধ মিলিয়ে দুজনের চোখে আগুন। আরিয়ান রেগে চড় মারল। নিলয় সেই ধাক্কা সামলে আবার ফিরিয়ে দিল অপেক্ষাকৃত শক্ত হাতে। মারামারি বাড়তে শুরু করলো। খাবার বাটি পড়ে গেল, চারপাশে অতিথিরা চমকে উঠল। কিন্তু নিলয় ছাড়লেন না। তার লক্ষ্য ছিল স্পষ্ট, মেয়েটিকে নিরাপদে নিয়ে যাওয়া। তোর এইভাবে আমার গায়ে হাত তোলা মানে তুই আমাকে চ্যালেঞ্জ করলি। তোর শেষে দেখাবো। আমার কাজ শেষ করে আমি চলে যাব না। তুই যে যাই করিস না কেন, অন্যায় করার পর ক্ষমা করে দেওয়া হবে না। তারা দুজনের লড়াই বাড়ল। কিছুক্ষণে দুর্বল হয়ে পড়ল আরিয়ান। তার গর্বের মুখে ক্ষত চিহ্ন। সে বুঝল এই সাধারণ ছেলেটা কোনো সাধারণ নয়। নিলয়ের এক চেহারা, এক পরিকল্পনাময় আঘাত। আরিয়ান ধাক্কায় পড়ে গেল মেঝেতে। মেয়েটি কেঁপে কেঁপে উঠে দাঁড়ালো। নিলয় তার দিকে এগিয়ে এসে ধীর কণ্ঠে বলল, তুমি এখন নিরাপদ, বাইরে চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়ে কেঁপে কেঁপে মাথা নাড়ল। নিলয়ের চোখে তখন কেবল করুণা, কখনো রাগ। আরিয়ান চিৎকার করে উঠল, তার কণ্ঠে লজ্জা আর ক্ষুধার্ত আক্রমণের সংকেত। তোর মতো ছেলেকে জবাব আমি। তুই যে মানুষটিকে অপমান করেছিস,
তার প্রতিশোধ আমি ব্যক্তিগতভাবে নেব না, আইনের হাতে দেব। তবে যদি তুই আবার এমন অপরাধ করিস তবে নিশ্চিত করব যে তোর আর কোনো ক্ষমতা থাকবে না। নিচে ভিড় বেড়েছে। কিছু সাহসী অতিথি ফোন ধরলো, কেউ পুলিশকে কল করলো, কেউ বাড়ির সিকিউরিটিকে ডেকে আনলো। নিলয় জানতো এখানে তথ্য জোরালোভাবে জমা করা জরুরি। আরিয়ানের মতো লোকেরা প্রভাবশালীদের ছত্রছায়ায় ঘোরে, তাই তিনি মেয়েটাকে আগে নিরাপদ জায়গায় নিয়ে গেলেন। তারপর নিজের ফোনে মুহূর্তেই টি নেটওয়ার্কের এক সদস্যকে কল দিলেন, যিনি আইনজীবী এবং মিডিয়া কানেকশনে কাজ করেন। এখানে একটি গুরুতর ঘটনা হলো, এক প্রভাবশালী ছেলের মাধ্যমে একজন মেয়েকে হেনস্থা করা হলো। আমাকে সাহায্য করো, প্রমাণ দরকার। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সিকিউরিটি কিছু ভিডিও ক্লিপ সরবরাহ করল। ক্যামেরার ফুটেজে ছিল আরিয়ানের আগ্রাসী আচরণ। নিলয় সেগুলো একটি স্টোরেজ ড্রাইভে কপি করল এবং নিষ্কাম অনুরোধ করল যাতে বিষয়টি জনসমক্ষে আনা যায়। তিনি জানেন শুধু মারামারি বা শাস্তি ব্যক্তিগতভাবে নয়, প্রমাণ ভিত্তিক ন্যায়টাই একমাত্র পথ। আরিয়ান রাগে বুঝে গেল তার পরিবারও ব্যবসায়িক নামে ক্ষতি হতে পারে। সে মনকে শীতল করে বাড়ি ছুটে গেল, ঈশ্বরের মতো ভেবে যে ক্ষমতার ঢেউ তাকে বাঁচাবে। কিন্তু নিলয় জানে এমন আগ্রাসন আর মোটেই সহ্য করা হবে না। সে রাতে নিলয়ের মাথায় একটাই চিন্তা, কেবল মেয়েটির সুরক্ষা নয়, শহরের এমন বলিগুলোর মোড়ক ফাটা দরকার। আরিয়ানের জন্য এটি একটি প্রতিকারের সূচনা মাত্র। টি নামটি একেবারেই ছড়িয়ে পড়বে, আর আজকের এই ঘটনা সেই ছোড়া। আমি চাই না কেউ আর কষ্ট পাক। আজ আরিয়ান দেখলো সাধারণ ডেলিভারি বয়রা চুপ থাকে না। কালকের দিনটা শুরু। পরের দিন আরিয়ানের লজ্জা ও গৌরব বুকে ধরে থাকলো না। সকালে সে অফিসে নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে বলল নিলয়ের খোঁজ নিয়ে আসতে। আমার হাতে নিলয় তোর শেষ দিন, খবর দাও। আমি চাই সে কোথায় থাকে, কি করে কাটে, সবটা জানি। জি স্যার, আমি খোঁজ নিয়ে আসি। অ্যাসিস্ট্যান্ট কিছুক্ষণ পরে রিপোর্টটা হাতে নিয়ে এসে দাঁড়ালো। সে স্রষ্টার মতো কাগজটা স্টাইলে ধরো, চোখেই ছিল মেলানো তথ্যগুলো। স্যার, ওর পুরো নাম নিলয় খান। ও একজন ডেলিভারি বয়, একটা ছোট ভাড়ায় ঘরে থাকে। পরিবার নেই বলে বেশি কথা কেউ বলে না। ওর খুবই কাছের একজন আছে, নাম নীলা। ওই মেয়েটিকে নিলয়কে বলে গার্লফ্রেন্ড। মেয়েটির পরিবারের অবস্থা তেমন ভালো না স্যার। ওরা ভর্তুকি ভোগ করে না, সবাই নিজে করে। ভাবলাম তেমনই, অর্থাৎ একাই, পাশে কাউকে নেই। ঠিক আছে। আরিয়ান মুখে ভান করে খানিকটা হেসে নিল, কিন্তু ভেতরে সে আরেক ধরনের খুনসুটি সাদা ছিল, একটি বড় ঠান্ডা ও পরিকল্পিত প্রতিদান। সে ভেবেছিল যদি নীলা তার কাছাকাছি চলে আসে নিলয় বিভ্রান্ত হবে। সে শক্তি না তো আর কিছুই করতে পারবে না। শোনেন নিলয়, তোর গার্লফ্রেন্ডকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিব। তুই কি বুঝছিস? তুই কিছু করতে পারবে না, কারণ আমি ধনী, আমি ক্ষমতাবান, আর সে গরিব। স্যার, কিন্তু ওরা দুজনে একে অপরকে ভালোবাসে, এটা সহজ নয়। সহজ না, আমি নিশ্চিত করব সহজ হয়ে যাবে। তুমি এখনই সার্চ করো নীলার কোনটা পছন্দ, নীলার কাজটা কোথায়, নীলার ফোন নম্বর, সব। আমাকে ওর কাছে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত সুযোগ তৈরি করো। আমি যেন মেসিভ অফার করতে পারি, একটা জব অফার, একটা বিশেষ আমন্ত্রণ, যা ওর মতো মেয়ে না করতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট অচঞ্চল হয়ে মাথা নাড়ল। সে জানে এর মানে কি। আরিয়ান প্ল্যান করবে ডিসক্রিট মিষ্টিমুখ, এর ছদ্মবেশে চাকরির সুযোগ বা বিশেষ অনুষ্ঠানের আমন্ত্রণ দিয়ে নীলাকে নিজের কাছে আনবে। আরিয়ানের মনে একটাই কথা, শক্তি প্রদর্শন করে নিজেকে প্রমাণ করাও। ওর কাছে একটা অফার দাও, একটা স্থায়ী চাকরি, একটু বেশি বেতন, চোখে উন্নতি স্বপ্ন। ওকে বলবো আমি ব্যক্তিগতভাবে দেখভাল করব। ও যখন আমার দিকে তাকাবে ও বুঝবে নিলয়ের মতো ছেলেকে ছেড়ে আসার বিকল্প ওর কাছে আসে। আরিয়ান পরিকল্পনা করল একটা পারফেক্ট খোঁজা, এক লানজ পার্টি, চ্যারিটি ইভেন্টের সুযোগ দেখানো হবে। নীলাকে আমন্ত্রিত করা হবে স্পেশাল গেস্ট হিসেবে। সেখানে আরিয়ান নিজে প্রাসঙ্গিকভাবে হেসে মুচকি করেই ওর কাছে এগিয়ে যাবে, বোঝাতে পারবে ওর জীবন বদলে যাবে তার পাশে। তুমি সেট আপটা করো, ইনভাইটেশন, একটি ছোট স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম বা অফিসে জুনিয়র পজিশন,
যে কোনো কিছু। ওকে দেখাতে হবে আমি ওকে নিরাপত্তা দিব, সুবিধা দিব। আর নিলয়, ওর কাছে কোনো বিবেচ্য ক্ষমতা নেই। ওকে লোভ দেখাও, বলবে ও কখনোই আমাদের বিরুদ্ধে যাবে না। অ্যাসিস্ট্যান্ট এমনভাবে মাথা নাড়ল এবং বাইরে গিয়ে কাজ শুরু করে দিল। নীলার সোশ্যাল মিডিয়া, কাজের ঠিকানা, বন্ধুদের খোঁজ সব। আরিয়ান নিজে তখন অফিসে ফিরে এসে একটা জটিল হাসি রেখে দিল। সে মনে মনে ভাবল এভাবেই সব শেষ হয়ে যাবে, কিন্তু তিনি ভুলে গেলেন একটা জিনিস, নিলয় কেবল একটি সাধারণ ডেলিভারি বয় নয়, তার ভেতরে সেই বা টি নামের ছায়া আছে, যে ছায়া ন্যায়কে অরক্ষিত রাখতে পারে না। আরিয়ান যতই প্ল্যান সাজাক, নিলয়ের নীরব চোখ ওর বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। নীলার অফিস, রিসিপশন ডেস্কে বসে কাজ করছে, তার মনটা ব্যস্ত, কাগজপত্র সামলাচ্ছে। কলসার মধ্যে একগাদা ফোন কল। হঠাৎ দরজা খুলে ঢুকে গেল একজন, স্টাইলিশ স্বচ্ছন্দ ভঙ্গিতে, চোখে লাজ নেই, হাসিটা আত্মবিশ্বাসে পূর্ণ। হ্যালো, তুমি নীলা তাই না? জি হ্যাঁ, আমি নীলা। তোমার মতো সুন্দরী মেয়ে এক সাধারণ রিসেপশনিস্টের পদে থাকাটা তো অদ্ভুত। তুমি জানো কি, আমি চাইতাম তোমার জন্য আরও বড় হাই লেভেলের চাকরি খোলা হোক। কিন্তু স্যার, আমাদের মতো সাধারণ পরিবার থেকে কেউ এত বড় পদ পাওয়ার যোগ্য নয়। কি বলছো তুমি? তোমার মতো সুন্দরী মেয়ের জন্য আমার দরজা সবসময় খোলা। আমি চাই তুমি বড় কাজ করো। তুমি দেখতে সুন্দর, এটা কোনো কথা নয়, এটা সত্যি। নীলা একটু স্তম্ভিত, মনে মনে ভাবছে হয়তো সে ঢপ মারছে, হয়তো সত্যি ওর প্রতি আগ্রহী। কিন্তু আরিয়ানের চোখে সেই আত্মবিশ্বাস এমন শক্তি যে নীলা চুপ করে শুনছে। তুমি কি সত্যিই চাকরি চাও? বলো, আমি তোমাকে সেই চাকরি দিতে চাই। তোমাকে আমি দেখেই মুগ্ধ হয়ে গেছি। সত্যি স্যার? আপনি কি আমাকে চাকরি দেবেন? হ্যাঁ, আমি তোমাকে চাকরি দিব। তোমাকে আমি পছন্দ করেছি, তোমার প্রতি মুগ্ধ। তুমি কি সত্যিই চাকরি চাও? হ্যাঁ, আমি চাই, তবে আমার পরিবার খুব গরিব। ভালো একটা চাকরি হলে খুব সুবিধা হয়। ঠিক আছে, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট। নীলা খুশিতে আত্মহারা হয়ে গেল। এত বড় মালিকের বিয়ে হওয়া তার জন্য স্বপ্নের মতো। সে চোখে মুখে খুশি, মনে মনে ভাবছে সব সমস্যা এক মুহূর্তে দূর। দেখো নিলয়, তোর গার্লফ্রেন্ডকে আমি ধীরে ধীরে নিজের দিকে আনব। তুই কিছুই করতে পারবে না। আরিয়ান পরিকল্পনা সাজাচ্ছে, নীরা নিজে খুশি। আনএওয়ার অফ নিলয়ের উপস্থিতি। এভাবেই শহরের শক্তিশালী ব্যক্তি এবং সাধারণ মানুষের ছায়া মুখোমুখি। নিলয় সারাদিন ব্যস্ত, ডেলিভারি পার্সেল হাতের নাগালে শহরের রাস্তাঘাট ঘুরে ঘুরে পৌঁছে দিচ্ছে। হাতে ঘড়ি, চোখে মন, তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত। হঠাৎ ফোন বাজে, স্ক্রিনে নীলার নাম। হ্যালো নীলা। হ্যালো নিলয়, আমি বড় একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। ওহ সত্যি? এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, আজ আমি সত্যি খুব খুশি। নীলার চোখে ঝিলিক, মুখে হাসি। সে খুশিতে নিলয়কে বলতে থাকে, নিলয় এসো, আমরা মিট করি। ঠিক আছে, তবে আমার কয়েকটা ডেলিভারি এখনো বাকি আছে, সেগুলি শেষ করি, তারপর আমি তোমার সঙ্গে মিট করছি। নিলয় দ্রুত তার হাতে থাকা ডেলিভারি শেষ করতে শুরু করলো। পার্সেলগুলি পৌঁছে দিচ্ছে, রাস্তার ঘাটে মনোযোগী। গাড়ি, সড়ক, জনসমাগম সবকিছু তার নিয়ন্ত্রণে। দূরে শহরের আলো ফুটে ওঠে, রাস্তায় হালকা রাতের হাওয়া। অবশেষে সব পার্সেল শেষ। নিলয় শান্তভাবে তার স্কুটার পার্ক করে ফোনে নীলার ঠিকানা চেক করলো। নীলা তখন রেস্তোরাঁর বাইরে অপেক্ষা করছে, একটি ছোট ক্যাফে যেখানে দুইজন আরাম করে বসতে পারে। নিলয় পৌঁছালো, হেলমেট খুলল, চোখে এক মৃদু হাসি, হাত নিয়ে ডেলিভারি শেষ হওয়ার আনন্দ আর নীলার সঙ্গে দেখা করার উত্তেজনা। নিলয়, তুমি আজ সময় মতো চলে এলে। তুমি তো জানোই, প্রথমে আমার কাজ শেষ করতে হয়, ডেলিভারি তো বাকি থাকলে কোনো শান্তি নেই। তারা দুইজন বসে বসে গল্প করতে লাগলো। নীলা আর নতুন চাকরির খুশি আর পরিকল্পনার কথা বলল, কিন্তু আরিয়ানের নাম একবারও বলেনি। নীলয় শুনছে, হেসে খুশি হচ্ছে, মনে মনে ভাবছে নীলার জন্য সবসময় পাশে থাকা তার কাজ। নিলয়, তুমি জানো না আজ আমার দিনটা কতটা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, আর এই খুশিটা তোমার। রাতের হাওয়া হালকা, ক্যাফের আলো মৃদু। দুইজন শান্তভাবে বসে আছেন।
একটা সহজ খুশিময় মুহূর্ত। নিলয় জানে এই মুহূর্ত তার জন্য অনেক মূল্যবান। আজকের দিনটা কেবল ডেলিভারি নয়, এটা খুশির দিন। নীলা হাসছে, সে নিরাপদ। আর আমার কাজ এখানে শেষ নয়, এখনো টিয়ের কাজ রাতে অপেক্ষা করছে। এই রাতের গল্প শুধু ডেলিভারি বয় আর সাধারণ মেয়ের খুশি নয়, এটা নিলয়কে শক্তি দিচ্ছে, তার লক্ষ্য আরও দৃঢ় করছে। আগামীকাল আবার শহরের অন্ধকারে নিলয় টি হয়ে উঠবে, কিন্তু আজ রাতে শুধুই এই শান্ত মুহূর্ত। কয়েক মাস কেটে গেছে, নীলার চোখে আগের উজ্জ্বলতা নেই। যে নীলার জন্য নিলয় রাত জেগে ডেলিভারি শেষ করত, যে নীলার সাথে দেখা করার জন্য সে রাতে কাজ শেষ করত, রাতের অন্ধকারে শহরের নীরবতা ভেঙে দিত, আজ সেই নীলা আর নেই। নিলয় ভাবল, নীলা, তুমি কি একটু সময় পাবে দেখা করার? ফোনের রিং বাজছে, কিন্তু প্রতিবারই নীলা কিছু না কিছু কারণে ব্যস্ততা দেখাচ্ছে। নিলয় আজও খুব ব্যস্ত, কাজের জায়গায় অনেক চাপ। হয়তো সত্যি ব্যস্ত। কিন্তু নিলয় ফোন বারবার করে, মেলা কয়েকবার বাজার পরে রিসিভ করে। প্রতিবার নীলার ব্যস্ততার অজুহাত। কি হয়েছে নীলা, তুমি আমাকে আর আগের মতো সময় দিচ্ছ না? তুমি তো জানোই আমি এখন বড় কোম্পানিতে চাকরি করি, অনেক কাজ, অনেক দায়িত্ব, সময় খুব কম। একবার দেখা করলে না, একবার আমার সঙ্গে বসে গল্প করলে না? নিলয় মনে মনে ভাবছে, এই নীলা কি আগের নীলা, যে নীলার জন্য সে সারা রাত অপেক্ষা করত, যে নীলাকে দেখলে মন উড়ে যেত? আজ সেই নীলা কি টাকার পেছনে ছুটছে? নীলা, তুমি কি জানো, আগে তুমি আমার কথা মনে রাখতে, শুধু তোমার জন্য অপেক্ষা করতাম, আর এখন এতবার ফোন করার পরেও তুমি দেখা করতে আসছো না। নীলার কণ্ঠে এখন শুধুই ব্যস্ততার অজুহাত, আবেগ নেই। নিলয় ফোন ধরেও কেবল শুনছে, ওর হাসি, ওর কথা, কিন্তু সেই আগের উষ্ণতা নেই। নীলা কতটা বদলে গেছে। আগে নীলা পাগল হয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো, আর এখন সে শুধু টাকার পেছনে। কি এটা কি সত্যি নীলা? নীলার মন কি এতটা বদলে গেছে? রাতের হাওয়া নীরব। নিলয় ফোন নামালো, চোখে মৃদু আর্দ্রতা, মনে চিন্তা। এই বদল কি সাময়িক, নাকি নীলা সত্যি আর আগের মতো নেই? আগে শুধু আমাকে চিনত, এখন টাকার জন্য ওর হাসি, ওর ভালোবাসা সব বিক্রি হয়ে গেছে। নিলয় বুঝতে পারছে নীলা এখন আর তার আগের নীলা নেই। সে টাকার পেছনে ছুটছে, আর নিলয় একা তার হৃদয় ভাঙছে। কিন্তু সে এখনো অপেক্ষা করে, একদিন হয়তো সেই আগের নীলা ফিরে আসবে। রাত, শহরের আলো ঝলমল করছে। নিলয় হাতে পার্সেল নিয়ে একটি বড় পার্টির দরজা খুলে ঢুকল। সাদা কোটে নিয়মিত ডেলিভারি ইউনিফর্মে, তার মুখে ঠান্ডা ভাব। ভেতরে আগুন। নিলয় ঢুকতেই চোখ থমকে গেল। পার্টির আলো, মানুষ, চমক, সব কিছুতেই, বাট সবচেয়ে চোখে পড়ল নীলা। আর সেই নীলা হাসি দিয়ে আরিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে। নীলার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি হয়েছে এখানে? নিলয় দ্রুত নীলার দিকে এগিয়ে গেল। কি হচ্ছে এখানে? এসব কি হচ্ছে নীলা? তুমি তো আমার সঙ্গে, আর আরিয়ান? আরে ডেলিভারি বয়, তুই এখানে? তুই আমার গার্লফ্রেন্ডের হাত ধরে দাঁড়িয়েছিস, বল কেন? আরিয়ান হেসে ধীরে ধীরে নীলার দিকে তাকিয়ে ঘুরে গেল। এখানে তো তোর গার্লফ্রেন্ডকে। নীলা আমার গার্লফ্রেন্ড? নিলয়ের মাথায় আকাশ ভেঙে পড়ল, পৃথিবী ঘুরে গেল। কিসব বলছো? নীলা আমার গার্লফ্রেন্ড? নিলয় নীলার দিকে তাকালো। নীলা একা একা, কণ্ঠে ভয় এবং আত্মবিশ্বাসের মিশ্রণ। আমি তো তোমারই গার্লফ্রেন্ড ছিলাম, তবে তোমার মতো ডেলিভারি বয়ের গার্লফ্রেন্ড হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি একটা লাক্সারি লাইফ চাই। কি বলছো নীলা? টাকার? তুমি কি বিক্রি হয়ে গেছো? টাকা জীবনের সবকিছু নিলয়, টাকা ছাড়া জীবনে কোনো মূল্য নেই। তোমার মতো সাধারণ ডেলিভারি বয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি চাই এমন জীবন যেখানে সবাই আমাকে ম্যাম বলে ডাকবে, সম্মান দেবে। নিলয় খালি চোখে শুনছিল, হৃদয় ভেঙে গেল। আগুনের মতো রাগ, আঘাত আর অবিশ্বাস সব মিলে এক মুহূর্তে তার ভেতর জ্বলে উঠল। তুমি কি টাকার জন্য নিজেই বিক্রি হয়ে যাবে নীলা? আরিয়ান যে এই মুহূর্তের অপেক্ষায় ছিল, এখন হাসল। নিলয়কে অপমান করতে কিছুতেই পিছু হটল না। আরিয়ান এবার নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বলল, নিলয়, এবার দেখ আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি। তোর তো এমনিতেই কেউ নেই, এখন তোর গার্লফ্রেন্ডকে আমার নিচের করে নিলাম। এবার তুই দেখ আমার ক্ষমতা কতটা।
আরিয়ান ধীরে ধীরে নিলয়কে পার্টির বাইরে তাড়িয়ে দিল। নিলয় বিক্ষিপ্ত হৃদয় চিরে যাচ্ছে, রাগে অগ্নিশিখা, কিন্তু তার ভেতর সে একটি নীরব বাঘ, শান্ত নয়। একদিন প্রতিশোধ নেবে। নিলয় বাইরে দাঁড়িয়ে পার্টির আলো, মানুষের ঢল আর নীলার হাসি দেখছে। হৃদয় রক্তাক্ত, চোখ ভিজে গেছে। তুমি এখন আর আমার নীলানো আরিয়ান, তুই এই মুহূর্তে উপভোগ কর, কিন্তু মনে রাখিস ঠিক সব কিছু দেখে একদিন সবাই জানবে নীলার পেছনে দাঁড়িয়ে থাকে এই মানুষকে কি মূল্য দিতে হবে। রাত দীর্ঘ। নিলয় আবার নিজের ভেতরের ক্ষত বেয়ে শহরের দিকে চলে গেল। মনে মনে ঠিক করলো নীলা যেভাবেই থাকুক, আরিয়ান সেভাবেই তাকে কাছে আনুক। তার টি ভয়ঙ্কর নিঃশব্দ শক্তিশালী সব দেখবে। রাত, শহরের আলো ম্লান। নিলয় রাস্তায় বসে আছে, এক বোতল ড্রিঙ্ক। সে রাস্তায় বসে ড্রিঙ্ক করছে আর পুরনো দিনের নীলার সঙ্গে কাটানো মুহূর্তের কথাগুলো ভাবছে। একটা মানুষ টাকার জন্য কতটা বদলে যেতে পারে। এই নীলাই তো নিলয়কে কত ভালোবাসতো, আর আজ টাকা পেয়ে মেয়েটা কত বদলে গেছে। এক সময় ড্রিঙ্ক করতে করতে রাস্তায় পড়ে গেল। আরিয়ানের মনে নতুন পরিকল্পনা জন্ম নিল। নিলয়কে এভাবে রাস্তায় ফেলে রাখার পর তার হাতের ছক আরও গভীর। আজ রাতে নিলয়কে একেবারেই নতুনভাবে দেখাতে হবে। আরিয়ান উঠে দাঁড়ালো, নিলয়কে ধরে নিয়ে গাড়িতে ওঠালো। রাতের অন্ধকারে শহর পার হয়ে চলে গেল আরিয়ানের বাড়িতে। নিলয় যখন অচেতন অবস্থায়, আরিয়ান তার বোন আখির পাশে শুয়ে দিল। রাত শেষ হলো, ভোরের আলো ফুটতে শুরু করলো। আখি ধীরে ধীরে চোখ খুলল, পাশে একজন ছেলেকে দেখে চিৎকার করছে। তুমি তুমি কি করছো এখানে? হঠাৎ বাড়ির সবাই এগিয়ে আসলো। কি ব্যাপার এখানে? এই ছেলেটা তোমার পাশে কে? আমি আমি চিনি না। সবাই তাকিয়েই রইল। নিলয়ের গায়ে শার্ট নেই। মানুষ বুঝলো হয়তো কিছু হয়েছে, কিন্তু কি ঠিক বুঝে উঠতে পারছে না। তুই এখান থেকে চলে যেতে পারবি না। এখন এই বাড়িতে তোমার বিয়ে হবে। আপনারা কি বলছেন? আমি তো ওনাকে চিনি না। আমি এখানে কিভাবে এলাম? আমি কিছু বুঝতে পারছি না। বাড়িতে চিৎকার, ভয়, উত্তেজনা সব মিলে এক অদ্ভুত পরিস্থিতি। আরিয়ান, যিনি পুরো পরিকল্পনা সাজিয়েছেন, এখনো ঠান্ডা মাথায় সব দেখছেন। নিলয় চোখে আগুন, মনে ভাবছে এই বিয়ে শুধু বাহ্যিক, একদিন প্রতিশোধ নেবে। আখি ভয় চিৎকার করে কাঁদছে। আখির মা তার কাছে দৌড়ে এলো। কাঁদিস না মা, সব ঠিক হয়ে যাবে। মা, তোমরা বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না। বিশ্বাস করছি, কিন্তু ছেলেটা তোর সাথে সারা রাত ছিল। বিয়ে না হলেও আমরা সমাজে মুখ দেখাতে পারবো না। আখি কেঁদেই চলেছে। নিলয়ের হাত শক্ত করে মুঠি করা, যেন সে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তার মনের মধ্যে আগুন জ্বলছে। আখির বাবা নিলয়ের কাছে এসে বলল, অন্যায় যখন করেই ফেলেছো তখন শাস্তি তোমাকে পেতেই হবে। কোন শাস্তির কথা বলছেন আপনারা? আমি কিছু বুঝতে পারছি না। আর আমি এখানে কিভাবে আসলাম সেটাই তো জানি না। তাহলে কোন অন্যায় করব আমি? এত কিছু জানি না আমরা। তোমাকে আমার মেয়ের পাশে পাওয়া গেছে, বুঝতে পারছো এতে আমাদের মান সম্মান কতটা প্রভাব ফেলেছে? তুমি আমার মেয়েকে বিয়ে করবে, এটাই শেষ কথা। আমি আর কোনো কথা বলতে চাই না। নিলয় তখন রেগে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু দেখলো আরিয়ানের ঠোঁটে বাঁকা হাসি। নিলয় বুঝতে পারলো এই সব কিছু আরিয়ানের চাল। আরিয়ান ইচ্ছে করে তাকে ফাঁসাতে এমনটা করেছে। নিলয় আর কিছু বলল না, সে বিয়েতে রাজি হয়ে গেল। তারপর কাজী এনে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আরিয়ান তখন তার কানের কাছে এসে বলল, আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল তুই ধীরে ধীরে টের পাবি। তোর জীবনটা আমি নরকে পরিণত করে দিব। দেখিস, আমাকে শেষ করতে গিয়ে তুই না আবার নিজেই শেষ হয়ে যাস। এখনো তোর গলার পাওয়ার কমেনি, তবে সমস্যা নেই, আস্তে আস্তে গলার সাউন্ড বন্ধ হয়ে যাবে। বাড়ির সবাই তাকিয়ে আছে। আরিয়ান দূরে দাঁড়িয়ে মৃদু হাসছে, আর নিলয় চোখে অগ্নিশিখা, কিন্তু ভেতরে শান্ত। আরিয়ান যা সাজিয়েছে তা কার্যকর হলো। নিলয় ও আখি জোর করে বিয়ে দেওয়া হলো। আখি আর নিলয় আখির ঘরে গেল। দেখুন, আমি এই বিয়েটা কিছুতেই মানতে পারবো না। আমি আপনাকে চিনি না, জানি না, কিভাবে আপনাকে আমি স্বামী বলে মেনে নিব? সমস্যা নেই, আমি কিছু মনে করব না। বিয়েটা আমাদের দুজনেরই অনিশ্চয় হয়েছে। আপনি যদি আমাকে মানতে না চান তাহলে আমারও জোর নেই। আখি একটু চুপচাপ। সে নিজের কণ্ঠে ভাবছে এই মানুষটি যে তার কাছে অচেনা, কিন্তু ভেতরে এক ধরনের শান্তি আছে। নিলয়
যে সব কিছু সহ্য করছে, সব কিছু দেখেও কিছু বলে না। আমি শুধু চাই কেউ কিছু বলুক বা আমাদের উপরে চাপ তৈরি করুক। আমি চেষ্টা করব আপনাকে যেন আর কিচ্ছু বলা না হয়, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি কিভাবে আসলেন এখানে? আমি সেটা সত্যি জানি না আমি কিভাবে আসলাম। এই মুহূর্তে সব থমকে গেছে। নিলয় ও আখি দুজনেরই চুপচাপ। বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু নিলয় জানে একদিন আখি তার কাছে আসবে, স্বাভাবিকভাবেই মেনে নেবে। এই বাধ্যবাধকতা যত কঠিনই হোক, একদিন একদিন সব ঠিক হয়ে যাবে, সে বিশ্বাস আমার আছে। ঘরের আলো সবাই থমকে আছে। নতুন জীবন শুরু হলো, যেখানে দুজনেরই মন এখনো নিজেদের নিয়ন্ত্রণে নেই। কিন্তু এই বাধ্যবাধকতায় শুরু হলো নিলয় ও আখির নতুন অধ্যায়। সকাল, সূর্যের আলো ঘরে মৃদু ছড়িয়ে পড়ছে। আখির মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দুজনকে ডেকে দিল। শোনো বাবা, বিয়ে যেভাবেই হোক না কেন তোমাদের বিয়েটা হয়েছে, এখন তোমরা স্বামী স্ত্রী, তাই চেষ্টা করো সাধারণ স্বামী স্ত্রীর মতো থাকতে, তাতে সংসারে সুখ ও শান্তি আসবে। আমি চেষ্টা করবো আন্টি। আখি চুপচাপ তাকিয়ে আছে, কিছুটা দ্বিধা, কিছুটা বিব্রত, কিন্তু নিলয়ের ভদ্রতা ও শান্ত স্বভাব তাকে কিছুটা আরাম দেয়। ঠিক আছে, চেষ্টা করব। এরপর তারা সবাই একসাথে ব্রেকফাস্টের টেবিলে বসল। আখির মা টেবিলে সাজিয়েছেন নতুন পরিবারের জন্য ছোট্ট কিন্তু মধুর আরামদায়ক মুহূর্ত। আজ থেকে ধীরে ধীরে আখিকে বুঝতে হবে আমি শুধু বাধ্যবাধকতার স্বামী নই, একদিন সে স্বাভাবিকভাবে আমাকে মানবে। ঘরের মধ্যে আলো, হাসি এবং নরম আলোয় ভরা সকাল। এটি ছিল নতুন জীবনের সূচনা, যেখানে নিলয় ও আখি দুজনেই ধীরে ধীরে নিজেদের নতুন সংসারে অভ্যস্ত হবে। সকাল থেকে দুপুর নিলয় বাড়িতে আখির সঙ্গে কিছুটা সময় কাটানোর পর নিজের অফিসের কাজ অর্থাৎ গোপন বিজনেস কার্যক্রম সামলাতে বেরিয়ে গেল। কেউ জানে না এই শান্ত ভদ্র নিলয় ডেলিভারি বয় বা স্বামী একই সময়ে শহরের বড় বিজনেসম্যান এবং মাফিয়া অন্ধকারে সক্রিয়। নিলয় অফিসে পৌঁছালো। অ্যাসিস্ট্যান্ট অপেক্ষা করছে। এতদিন কোথায় ছিলেন স্যার? অনেক ব্যস্ত ছিলাম। এরপর তারা দুজন অফিসের কাজে মন দিল। ফাইল, ডকুমেন্ট, মিটিং সবকিছু নিলয়ের তত্ত্বাবধানে, কিন্তু মন ভীষণ উদাস। বাইরের মানুষ আমাকে জানে ডেলিভারি বয়ের মুখোশ, কিন্তু ভেতরে যে জ্বর, সে জ্বর আজ অফিসের ফাঁকেও স্থির হয় না। স্যার, এই রিপোর্টগুলো চেক করতে হবে। ঠিক আছে, এবার আমরা সব ঠিকঠাক করে ফেলবো। সকাল থেকে দুপুর দুজনে একসাথে অফিসের কাজ সেরে ফেললো। নিলয় মনে মনে ভাবলো আজকের দিনও শেষ, রাত এলে আবার মাফিয়ার কাজ শুরু হবে। কেউ জানবে না সাধারণের আড়ালে কি অসাধারণ লুকিয়ে আছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। দিনের কাজ শেষে নিলয় অফিস থেকে বেরিয়ে আসলো। তার চোখে শীতল ধোয়া, ভেতরে আগুন। রাত্রি আবার তার নতুন অধ্যায়ের জন্য অপেক্ষা করছে। রাতে নিলয় বাড়ি ফিরে আসতো। আখি কিচেনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, আপনি কোথায় গিয়েছিলেন? আপনিও তো জানেন না আমি ডেলিভারি বয়, আমি এই কাজ করতে গিয়েছিলাম। ও আচ্ছা। আপনি যে এত বড় লোকের মেয়ে আর আপনার বিয়ে হলো আমার মতো সাধারণ ডেলিভারি বয়ের ছেলের সাথে, খারাপ লাগছে নাকি? খারাপ লাগুক, যা হওয়ার তাই হয়েছে। এখন আমরা চাইলে কিছু অস্বীকার করতে পারবো না। আপনি তো আমাকে মানেন না স্বামী হিসাবে। মানি না ঠিক কথা, কিন্তু আস্তে আস্তে ঠিকই মেনে যাব। বিয়ে যেহেতু হয়ে গেছে, না মেনে উপায় কি? আখি এরপর নিলয়কে খেতে দিয়ে তারা দুজনেই টেবিলে বসে খাবার খেতে শুরু করলো। হালকা হাসি, নরম আলো, একটি সাধারণ সংসারের ছোট্ট মুহূর্ত। খাবার শেষ হতেই আখি ধীরে ধীরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। নিলয় চুপচাপ তাকিয়ে থাকলো, চোখে কিছুটা দুঃখ, কিছুটা দৃঢ়তা। রাত শেষ, কিন্তু আমার কাজ শেষ হয়নি। কেউ জানবে না আমি রাতের আধারে আবার সেই টি হয়ে শহরের জন্য ঝুঁকি নেব। নিলয় ঘুমন্ত আখিকে দেখে চুপচাপ ঘরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে তার পদচারণা ধীরে ধীরে মাফিয়ার পরবর্তী অভিযান শুরু করলো। রাতে নিলয়ের লোক আজকেও একজন সন্ত্রাসীকে ধরে এনেছে। নিলয় সেই লোকের সামনে এসে দাঁড়ালো। আপনি কে? আমি হলাম টি। আমি সব মানুষের উপকার করি আর তোর মতো পাপীদের শাস্তি দেই। আমাকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে অন্যায় করব না। অনেক ক্ষমা পেয়েছিস, আর না, এবার তোর শাস্তি পাবার পালা। নিলয় হিংস্রভাবে তাকিয়ে নিজের হাতে শাস্তি দিতে শুরু করলো। শত্রু কেঁপে উঠল। রাত শেষে পরের দিন সকাল,
টিভি দিতেই সব শহর চমকে গেছে। টিয়ের হাতে আবার একজন মারা গেল। নিউজ হেডলাইন, অচেনা রহস্যময় ব্যক্তি টি শহরের অপরাধীদের শাস্তি দিল। সবাই বিস্ময়ে চুপচাপ। কেউ জানে না এই টি আসলে কে, কেন সে মানুষকে মারছে এভাবে, উদ্দেশ্য কি। আখি এবং আখির পরিবার খবর দেখল, চুপচাপ বসে আছে। নিলয় নিজেই ঘরে বসে, মুখে হালকা হাসি, চোখে অদ্ভুত রহস্যময় দ্যুতি। কেউ জানবে না ঠিক আমি শহরের জন্য শাস্তি দিচ্ছি, কিন্তু কেউ জানতে পারবে না যে আমি নিলয়, সেই সাধারণ ডেলিভারি বয়। শহর কাঁপছে, সংবাদে হাহাকার, আর নিলয়ের সুখ গোপন, অদ্ভুত এবং রহস্যময়। শহর জানবে না তার চোখের হাসির আড়ালে কতটা আগুন লুকিয়ে আছে। সকাল, নিলয় আবার সাধারণ ডেলিভারি বয় হিসেবে অফিসে পৌঁছালো। ম্যানেজার তাকে ডেলিভারি করার জন্য একটি নতুন ঠিকানা দিল। এই নীল, এটা সময় মতো পৌঁছে তো, ভুল হলে সমস্যা। ঠিক আছে স্যার। নিলয় ঠিকানায় পৌঁছালো। ভেতরে প্রবেশ করতেই দেখলো একটি বড় কক্ষে মাদক দ্রব্য পাচার হচ্ছে। লোকেরা ব্যস্ত, কেউ তার দিকে তাকায়নি। খোঁজ পেলাম, কিন্তু এখনই হস্তক্ষেপ করলে সন্দেহ জাগবে। সে কোনো শব্দ না করে পার্সেলটি ডেলিভারি সম্পূর্ণ করলো। তারপর বাইরে চলে এলো, ফোন দিল তার লোককে। তোমরা শোনো, ডেলিভারি দিতে গিয়ে জানলাম মাদক বাজার হচ্ছে, ওদের তুলে নিয়ে আসো। নিলয়ের লোকেরা দ্রুত ব্যবস্থা নিল। কিছুক্ষণ পরে সমস্ত পাচারকারীর দল ধরে আনা হলো। শহরে অন্যায়ের জন্য আর কোনো জায়গা থাকবে না। যারা পাপ করছে তারা টির হাতে শাস্তি পাবে। শহরের অপরাধীরা ধীরে ধীরে বুঝতে লাগলো, টি শুধু ভয়ঙ্কর নয়, অত্যন্ত সুপরিকল্পিত। নিলয় আবার সাধারণ ডেলিভারি বয় হিসাবে ফিরে এলো, যেন কিছুই ঘটেনি। রাত, নিলয় তার গোডাউনে পৌঁছালো। তার লোকেরা অপেক্ষা করছে। তোদের সাহস কি করে হয় সমাজ কিভাবে নষ্ট করার? তোরা যুব সমাজ কিভাবে নষ্ট করছিস মাদক দ্রব্য ছড়িয়ে? লোকেরা কাঁপছে, কিন্তু নিলয়ের দৃঢ়তা থেকে চোখ সরাতে পারছে না। তোদের খুব ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তারপর নিলয় তার হাতে সেই ছেলেগুলোর আঙুল কেটে দিল। লোকরা চিৎকার করে কান্না করতে লাগলো। তোরা আর যাতে কোনো অন্যায় করতে না পারিস, সেজন্য এই ব্যবস্থা। নিলয়ের চোখে এক টুকরো মমতা নেই। এটি টি, যার কাছে কোনো মাফ নেই। টির কাছে কোনো মাফ নেই, পাপ করলে শাস্তি পেতেই হবে। রাতের অন্ধকারে নিলয় আবার শান্ত হয়ে সাধারণ ডেলিভারি বয়ের মতো বাইরে বেরিয়ে গেল। কেউ জানবে না এই হিংস্র ন্যায় বিচারের ছায়া আজও শহরে রয়েছে। পরের দিন, আখি পরিবারের সবাই মিলে টিভি চালাচ্ছে। হঠাৎ দেখলো সংবাদে আবার টিয়ের খুনের ঘটনা। টিভিতে দেখানো হলো অনেক ছেলেকে হাতের আঙুল কেটে দেওয়া হয়েছে। এটা কি হলো? আপনারা তো ভয় পাচ্ছেন কেন? কিন্তু আর যার তার ক্ষতি করে না, সে শুধু অন্যায়কারী শাস্তি দেয়। আপনি কি চিনেন তাকে? আমি কিভাবে চিনবো? আমি তো শুধু যা দেখছি তাই বললাম। ও আচ্ছা, খেতে আসুন। আখি আর কিছু বলল না। দুপুরের খাওয়া শেষ। বিকেলে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। শেষে রাত হলে সবাই ঘুমিয়ে পড়ল। কেউ জানবে না যে ছায়ার ভেতরে দাঁড়িয়ে আছে টি আসলে আমি নিলয়। রাত এলেই শহরের অন্যায়কারের শাস্তি পাবে। রাতের অন্ধকারে নিলয়ের চোখে আগুন। আখি এবং পরিবার বুঝতে পারছে না, কিন্তু নিলয়ের সুখ এবং রহস্য অদ্ভুতভাবে উজ্জ্বল। বড়দিন, আখির বাড়িতে আলো, ফুল, মানুষের আনাগোনা, সব মিলিয়ে বসন্তের মতো উজ্জ্বল একটি পার্টি বসেছে। অতিথিদের ভিড়, সুশোভিত পোশাক, হালকা মিউজিক, সবাই মেজাজে। আরিয়ান নীলাকে নিয়ে ঢুকলো। পেছনে করে লোকজন তাদের দিকে তাকায়। নিলয়ও সেই সময় ঢুকেছিল, দরজার মুখে দাঁড়িয়ে আছে। তুমি এখানে কি করছো নিলয়? এত বড় লোকের পার্টিতে তোমাকে কে ঢুকতে দিয়েছে? কেন? তুমি এখানে আসতে পারলে আমি পারবো না কেন? এটা তো আমারও জায়গা, আমি মানুষ। আমি এখানে আসতে পারি কারণ আরিয়ান আমার বয়ফ্রেন্ড, কিন্তু তুমি কোন সাহসে এভাবে এখানে ঢুকলে? নীলার কণ্ঠে তীক্ষ্ণতা, চোখে ঘৃণা। সে বলে যেন পার্টির আলো নিলয়ের ওপরেই পড়ছে। মানুষের দৃষ্টি নিলয়ের দিকে ফেলে আকাশ ভগ্ন হওয়ার মতো নীরবতা। আখি হঠাৎ এগিয়ে এসে নিলয়ের হাত জড়িয়ে ধরে। এই দেখো, ও আমার স্বামী, ওর এখানে আসার অধিকার আছে। তুমিও কি জানো না আমরা বিবাহিত? নিলয় কিভাবে এত বড় লোক বাড়িতে বিয়ে করলো?
সবার মধ্যেই চিৎকার, অশান্তি, কৌতূহল। কেউ কেউ চামচ চড়া হাসি করছে। আরিয়ানের চোখে ক্ষোভ। সে বুঝতে পারল কাণ্ড ঘটেছে। দাঁড়িয়ে থাকা অতিথিরা উল্টা দিকে তাকায়। আখি নিলয়কে কাছে টেনে নিয়ে ধীরে ধীরে বলে, চলো নিলয়, বাইরে একটু বেরিয়ে আসি, এখানে অনেক লোক। ঠিক আছে আখি। আখি নিলয়কে পাশ করে নিয়ে গেল, তার হাতে ভর করে, যেন বলছে আজ তোমারই দিন, তুমি আমারই। নীলা মুখে অদ্ভুত কষ্ট লুকিয়ে দাঁড়িয়ে থাকলো। আরিয়ান ক্ষিপ্ত চোখে তাকায়। পার্টির শোরগোলের মাঝেও একটা অদ্ভুত সংকেত রয়ে গেল, নিলয়ের অচেনা শক্তি আর আখির স্থির সমর্থন। আখি নিলয়কে নিয়ে চলে গেল। নীলা কানে কানে বলল আরিয়ানকে, দেখছো কি ওরা কি করলো? তুমি ওকে এভাবে এতটা বড় বাড়িতে ঢুকতে দিচ্ছ ওকে? এই ব্যাপারে আমি পরে কথা বলবো নীলা। কিন্তু আখি আর নিলয়ের পেছনে দাঁড়ানো যে দৃশ্য, সে ছিল সোজাসুজি প্রতিজ্ঞার প্রতীক। পার্টি আগের মতো আর ঠান্ডা থাকলো না। কেউ কারো দিকে চোখ ফিরিয়ে দেখলই মনে হলো এখানে সম্পূর্ণ নতুন গল্পের সূচনা হচ্ছে। যারা আমাকে ছোটখাটো ভাববে তারা ভাবুক, কিন্তু আখি জানে এই সম্পর্ক তার মতোই বাস্তব। সময় সবকিছু বিচার করবে। আখি নিলয়কে নিয়ে বাড়ির অন্যদিকে চলে গেল। নীলা আর আরিয়ান তাদের মতো খেপে চলল। কিন্তু পার্টির মধ্যে ঝলমলে আলো আর কথার ভিড় সব মিলিয়ে রাত্রিটা আরো উত্তেজনাপূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পর নিলয় পাশের টেবিল থেকে এক গ্লাস জুস নিতে গেল। গ্লাসে হাত তুলতেই তার কবজির কাছে চকচক করে উঠল এক আংটি। আংটিতে খোদাই করা ছিল টি। সেটি দেখে দূরে দাঁড়ানো এক প্রভাবশালী ব্যবসায়ী চমকে উঠল। মুহূর্তের মধ্যেই সে সবার সামনে ছুটে এসে নিলয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। স্যার, আপনি এখানে? আমাদের এই পার্টিতে আসার জন্য আমি কৃতজ্ঞ। পুরো হল ঘরে ফিসফাস শুরু হয়ে গেল। একজন সাধারণ ডেলিভারি বয়ের সামনে দেশের একজন বড় ব্যবসায়ী পা ছুঁয়ে বসে পড়েছে। ব্যাপারটা কারো মাথায় ঢুকছে না। আরিয়ান অবাক হয়ে হাসি মিশ্রিত কণ্ঠে বলে, আঙ্কেল, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ওর মতো একজন সাধারণ ডেলিভারি বয়ের সামনে আপনি এইভাবে করছেন কি? ব্যবসায়ী নিলয়ের দিকে তাকিয়ে কণ্ঠ আরো নিচু করে বলে, স্যার, আমি ভুল করিনি। আপনি সেই মানুষ যার কাছে আমরা ঋণী। নিলয় গম্ভীর চোখে তাকালো। ঠান্ডা ভঙ্গিতে তাকে একটু ঝুঁকে ইশারা করল। লোকটা মাথা নিচু করে। নিলয় লোকটার কানের কাছে এলো। এখানে যেন কেউ জানতে না পারে আমার পরিচয়। ব্যবসায়ী মাথা নেড়ে সম্মতি দিল। তারপর সবার শোনার মতো করে উঠে দাঁড়িয়ে বলল, ও দুঃখিত, আমার ভুল হয়েছিল। উনি তিনি নন। চারপাশের সবাই অবাক হলেও ধীরে ধীরে যার যার কাজে ফিরে গেল। কেউ আর বেশি কিছু ভাবতে সাহস পেল না। আখি নিলয়ের হাত চেপে ধরো আরও জোরে। তার চোখে তখন এক অদ্ভুত ভয় আর গর্বের মিশ্র ছাপ। নিলয় আসলে কে? ওই লোকটার চোখে এত ভয় ছিল কেন? যেন কিছু বলতে গিয়ে থেমে গেছেন। অন্যদিকে নীলা দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে নিলয়ের দিকে। তার চোখে তখন শুধু প্রশ্ন আর হিংসা। তুমি আসলে কে নিলয়? ডেলিভারি বয় না অন্য কেউ? পার্টি শেষে সবাই যখন যার ঘরে গিয়েছে তখন আখি চুপচাপ বসে আছে। নিলয় পাশে শুয়ে মোবাইল স্ক্রল করছে, কিন্তু আখির চোখ ঘুমাচ্ছে না। মনে মনে সে বারবার নীলার কথাগুলো ভাবছে। হঠাৎ সে নিলয়ের দিকে ফেরল। নিলয়, আজ যে মেয়েটা নীলা, সে কে? আপনি কি তাকে আগে থেকে চেনেন? নিলয় এক মুহূর্ত নীরব হয়ে রইল, তারপর ধীরে ধীরে উত্তর দিল, হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু তোমার ভাইয়ের টাকার লোভে সে আমাকে ছেড়ে চলে গেছে। আসলে যার টাকা নেই তার কোনো মূল্যই নেই সমাজে। আখির বুকটা ধক করে উঠল। মনে কষ্ট লাগলো। স্বামীর আগের সম্পর্ক সে মেনে নিতে পারছে না। নিলয় আখির চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় আবার বলল, আপনি কষ্ট পাবেন না। বেঈমান মানুষের জন্য আমার মনে কোনো জায়গা নেই। যে টাকার জন্য ভালোবাসা নামে প্রতারণা করতে পারে সে আমার কাছে ঘৃণার যোগ্য। আমি ওকে মনে রাখি না। আখি চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। বুকের ভেতরে জমে থাকা একটা অদৃশ্য হিংসা আস্তে আস্তে গড়ে গেল। নিলয় তার স্বামী, সে এখনো নিলয়কে স্বামী হিসেবে মেনে নেয়নি, কিন্তু এক্স গার্লফ্রেন্ডের ছায়া সহ্য করতে পারছিল না। নিলয়ের দৃঢ় কথায় তার বুকটা হালকা হয়ে এলো। অন্তত বুঝতে পারলাম ওর মনে আর কারোর জন্য জায়গা নেই। নিলয় ঘুমিয়ে পড়ল। আখি পাশে শুয়ে রইল, চোখ বন্ধ করল,
ঠোঁটে অল্প একটুখানি হাসি খেলে গেল। অজান্তেই আঁখি বিছানায় শুয়ে আছে, চারপাশ নিস্তব্ধ। নিলয় পাশে গভীর ঘুমে ডুবে আছে, নিঃশ্বাসের শব্দটুকুই শোনা যাচ্ছে, অথচ আঁখির চোখে ঘুম নেই। ছাদের দিকে তাকিয়ে তার ভেতরে ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব চলতে লাগলো। সে ভাবছে, আমার কি তবে নিজেকে বদলানো উচিত? যেভাবে হোক আমাদের তো বিয়ে হয়ে গেছে, ইচ্ছে হোক বা না হোক একদিন তো মানতেই হবে। আমি কেন ওকে স্বামী হিসেবে মেনে নিতে পারছি না? কারণ ও সাধারণ একজন ডেলিভারি বয়, এই জন্যই। হঠাৎ বুকের ভেতর একটা তীব্র প্রশ্ন উঠল। টাকা দিয়ে কখনো কি ভালোবাসা হয়? আমার ভাই অনেক বড়লোক, অথচ ওর প্রেম কি টাকার জন্যই? যদি হয় তবে সেই প্রেমের কোনো মানেই নেই। নিলয় গরিব, সাধারণ, কিন্তু যদি সত্যি আমাকে সুখে রাখতে পারে তবে ডেলিভারি বয় হলো ওই ভালো। সে পাশ ফিরে নিলয়ের মুখের দিকে তাকালো। শান্ত, স্থির, ক্লান্ত চেহারা, চোখে মুখে কোনো ভার নেই। সেই মানুষটা যাকে সে দিনের পর দিন ছোট করে এসেছে, আসলে কি ওর ভেতরে অন্যরকম শক্তি আছে? হয়তো আমি ভুল করছি, হয়তো সময়ের সাথে সাথে বুঝবো টাকাই সব না, হয়তো সুখের আসল মানে অন্য কিছু। অজান্তেই আঁখির ঠোঁটে অল্প হাসি ফুটে উঠল। ধীরে ধীরে চোখ বুঝলো। আজ প্রথমবারের মতো মনে হলো হয়তো এই মানুষটার হাত ধরে থাকলে জীবনের পথটা মন্দ হবে না। পরের দিন সকালে নিলয় বের হওয়ার জন্য শার্ট গায়ে দিয়ে ব্যাগটা হাতে নিয়েছে। প্রতিদিনের মতো আজও সে ডেলিভারি বয়ের কাজ করতে যাবে। ঠিক তখনই আঁকি রান্নাঘর থেকে হাতে একটা বাটি নিয়ে এগিয়ে এলো। মুখে হালকা গম্ভীর ভাব, তবে চোখে মুখে কোথাও যেন লুকানো নরমতা। এই নিন, খেয়ে নিন, আমি নিজ হাতে রান্না করেছি। নিলয় থমকে দাঁড়ালো, দু চোখ বিস্ফোরিত হয়ে আঁখির দিকে তাকালো। সত্যি আপনি নিজের হাতে আমার জন্য রান্না করছেন? কেন? স্ত্রী কি তার স্বামীর জন্য রান্না করতে পারে না নাকি? নিলয়ের বিস্ময় যেন আরো বেড়ে গেল। সে অল্প হেসে মাথা নাড়ল। কিন্তু আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না। আঁখির ঠোঁটে অদ্ভুত একটা মুচকি হাসি ফুটিয়ে দিল। চোখে সরাসরি তাকালেও গলার স্বর হালকা নরম। আপনাকে এত কিছু জানতে হবে না, খাবার এনেছি, চুপচাপ খেয়ে নিন। নিলয় বসল, আঁখির দেওয়া খাবার মুখে তুলে নিল। অদ্ভুতভাবে মনে হলো এই খাবারের সাথে অন্যরকম কিছু আছে। মনে হলো যেন যত্ন, অনুভূতি মিশে আছে ভেতরে। খেতে খেতে নিলয় চুপ করে আঁখির দিকে একবার তাকালো। আঁখি পাশেই দাঁড়িয়ে হাত গুটিয়ে, কিন্তু চোখে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। আবার কি হলো? আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? কিছু কি বলতে চাইছে? কোনো উত্তর না পেয়ে সে মাথা নিচু করে খাবার শেষ করল। এরপর পানি খেলো, শান্ত করে বলল, ধন্যবাদ, খাবারটা সত্যি দারুণ ছিল। এক মুহূর্ত আঁখির ঠোঁটে হাসি ফুটল, কিন্তু দ্রুত গম্ভীর হয়ে গেল। অফিসে যাবেন তো? যান, আমি কিছু কাজ করি। নিলয় কিছু না বলে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে গেল নিজের কাজে। কিন্তু বের হওয়ার সময়ও তার মনে বারবার ভেসে উঠল আঁখির সেই দৃষ্টি, অদ্ভুত, অচেনা, অথচ মন ছুঁয়ে যাওয়া। নিলয় খাবার খেয়ে অফিসে পৌঁছালো। ব্যাগ নামিয়ে রাখতেই ম্যানেজার ডেকে পাঠালো। টেবিলের ওপর একগাদা কাগজের লিস্ট ধপ করে তার হাতে ধরিয়ে দিলেন। দেখো নিলয়, আজ অনেকগুলো ডেলিভারি দিতে হবে তোমাকে, সময় মতো সব ঠিক জায়গায় পৌঁছাতে হবে। নিলয় বিস্ময়ে তালিকাটা হাতে নিয়ে দেখলো 10টা 12টা না, প্রায় 20 জায়গায় ডেলিভারি করতে হবে আজ। স্যার, এতগুলো আমি একে কিভাবে সামলাবো? একটু সাহায্য তো দরকার। সবাই আজ ছুটিতে আছে, তাই তোমাকেই করতে হবে, কোনো অজুহাত চাই না। নিলয় নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে তালিকাটা ব্যাগে ঢুকিয়ে নিল। হায় আল্লাহ, এতগুলো ডেলিভারি একা করা মানে তো সারাদিন রাস্তায় থাকতে হবে। যাই হোক, কাজ তো কাজই। সে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। এক এক জায়গায় এক এক রকম মানুষ, কেউ খুশি হয়ে রিসিভ করছে, কেউ আবার বিরক্ত মুখে। তীব্র রোদে ঘাম ঝরছে নিলয়ের গাল বেয়ে, তবুও মুখে কোনো অভিযোগ নেই, শুধু মনে মনে ভাবছে, যদি আঁখি জানতো আমি সারাদিন এভাবে ছুটে বেড়াই, কি ভাবতো? হয়তো আমার করোনার চোখে দেখতো। যাকে ওকে ওসব না জানানোই ভালো। বেলা যত গড়াচ্ছে নিলয়ের শরীর তত ভারী হয়ে আসছে। তবুও ডেলিভারি শেষ না হওয়া পর্যন্ত তার থামার সুযোগ নেই।
সারাদিন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি দিয়ে সব ডেলিভারি শেষ করে নিলয় সন্ধ্যায় ঘরে ফেল। শরীর ভীষণ ক্লান্ত, তবে মুখে সেই আগের মতো নীরব দৃঢ়তা। দরজার কাছে পৌঁছাতে হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল আরিয়ান, চোখে অহংকার, ঠোঁটে বাঁকা হাসি। কিরে, তোকে আখির সাথে বিয়ে দিয়েছে কি এই বাড়িতে পড়ে থাকার জন্য? নিলয় থেমে গেল, চোখে সরাসরি তাকালো আরিয়ানের দিকে। আমি কি তোর বোনকে জোর করে বিয়ে করেছি? তোরাই তোমাকে বন্দুক দেখিয়ে বিয়ের মঞ্চে দাঁড় করিয়েছিলি, এখন আবার তুই তাড়াতে চাইছিস কেন? আরিয়ান চোখ রাঙিয়ে এগিয়ে এলো, গলা নামিয়ে ফিস ফিস করে বলল, আমি তো শুধু আখিকে এই বাড়ি থেকে তাড়াতে চাই। ও থাকলে বাবার সম্পত্তির ভাগ ওকেও দিতে হবে। আমি চাই সব কিছু একাই ভোগ করতে। সেই জন্যই তোর নাটক সাজালাম, তোকে দিয়ে বিয়ে করালাম। ভাবিস নি আমার নিজের বোন হলে কখনো তোর মতো রাস্তায় ওঠানামা করা ছেলের হাতে তুলে দিতাম? আখি আমার সৎ বোন, আমি ওকে দুই চোখে দেখতে পারি না, তাই তোর মতো একজনের সাথে বেঁধে দিলাম। এখন যা, ওকে নিয়ে বাড়ি থেকে বিদায় হ। এই কথা শুনে নিলয়ের চোখ রক্তিম আগুনে জ্বলে উঠল, মুখে ধীর অথচ হাড় ভাঙা দৃঢ়তা। সত্যি কথা বলে ভালোই করলি। যদি আগে জানতাম তবে হয়তো আখিকে নিয়ে চলে যেতাম, কিন্তু তুই যে বললি আখির প্রাপ্য কেড়ে নিতে চাইছিস, সেই থেকে আমি আর চুপ করে থাকবো না। এখন আমি এখানেই থাকবো আর আখিকে তার প্রাপ্য বুঝিয়ে দেব। ওকে তুই ঠকাতে পারবি না। আরিয়ানও থেমে গেল না, তার চোখেও দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। দুইজন একে অপরের দিকে দাঁত চেপে তাকিয়ে রইল। চারপাশে যেন হাওয়া থমকে গেল, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে আসন্ন ঝড়ের গন্ধ। আরিয়ান কণ্ঠে কটূক্তি মেশানো ঘা চেপে তুলল, নিলয়, তুই যদি আমার পথের বাধা হয়ে দাঁড়াস তোকে আমি ধ্বংস করে দিব, বুঝলি? তোর জন্য এখানে আর কোনো জায়গা থাকবে না। নিলয় তার ধীর শান্ত কণ্ঠে একবার শুধু হেসে উঠল। হাসিটা ছিল তুচ্ছতা বোধ না, বরং অটল অবজ্ঞা। আরিয়ান, তুই আমাকে ভয় দেখালে তুই কিছুই জিততে পারবি না, বরং তুই যদি আমার সঙ্গে লড়তে চাস তুই সব হারাবি। আমি হারাতে ভয় পাই না, আমার হারিয়ে অভ্যাস আছে। দুইজনের কথাবার্তা ধীরে ধীরে চিৎকারে বদলে গেল, বাক্যগুলো সরাসরি কোপের মতো এসে লাগছে। কেউ পিছু হটছে না, তাদের চোখ দুজনেরই লাল লাল, ভেতরে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ বাড়ির সবাই হালকা গোলযোগ ভিত্তিক আওয়াজ শুনতে পেয়ে কিছুক্ষণ ধরে লোকচক্ষুর সামনে এসে দাঁড়ায়। বাবা, মামা, সবাই সবাই অনুঘটিত কণ্ঠে, কি ব্যাপার এখানে চিৎকার কেন? নিলয় এক মুহূর্ত চুপচাপ থাকলো, তারপর ধীরে ধীরে মুখে এক খাটো হাসি চেপে বলল, কিছু না, আরিয়ান ভাই আমার সাথে মজা করছিল। আরিয়ান তার উদ্ভ্রান্ত চোখ আর উত্তেজিত কণ্ঠ গোপন করার চেষ্টা করল। সে কিছু বলার আগে সবাই আবার চুপ হয়ে গেল, তবে দুইজনের চোখে থাকা আগুনকে কেউ ঢাকতে পারল না। সবার সামনে তারা দুজনের মধ্যে অদৃশ্য সেই যুদ্ধের আভাস ছিল। পরিবারের সামনে সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেল, কিন্তু নিলয় ও আরিয়ান দুজনেরই মনেই এখন থেকে অপরের বিরুদ্ধে অচল লড়াইয়ের প্রতিজ্ঞা জেগে উঠল। বাইরে থেকে লোকেরা ফিরে গেল, কেউ কিছু বুঝল না, তবে বাড়ির ভেতরকার হাওয়ায় পার্থক্য স্পষ্ট। রাত নামল, শহরটা এক ধরনের নিস্তব্ধ কাঁপনে ভরে উঠল। স্ট্রিট লাইটগুলো ক্ষীণ আলোর রেখা টেনে দিয়েছে, হাওয়া পড়লেও কেবল পাতা কাঁপে। নিলয় ঘরের কোণে দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল, আখি ঘুমে। ঘরের বাতি নরম, এই শান্তির আড়ালে তার হৃদয়ে একরাশ আগুন জেগে আছে। আরিয়ানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ঠিক এখনই সময়। নিলয় চুপ করে অন্ধকারে চলে গেল। গোডাউনে ঢুকতেই তার লোকগুলো অলরেডি অপেক্ষা করছে। ডাবল চশমা, হালকা বুট, নিখুঁত ট্যাঙ্ক টপের নিচে সব রকম সরঞ্জাম। তারা সবাই জানে আজকের রাতটা বড়। ওদের মুখে ভয় নয়, কেবল কাজের তাগাদা ও অদ্ভুত নিশ্চয়তা। নিলয় একসঙ্গে সকলের দিকে তাকালো, কণ্ঠটা স্থির। আজকের টার্গেট স্পষ্ট, আরিয়ানের এক স্তর ফাটাবো, তার কাগজপত্র, ব্যাংক লিঙ্ক আর কিছু ফাইল। আমাদের কাজ শূন্য রক্তে, দ্রুত ও নিখুঁত। কাউকে আঘাত করবো না, কিন্তু যা দরকার তা করবো। লোকজনগুলো চুপচাপ মাথা নেড়ে নিল। নিলয়ের এক হাতে একটা ছোট ব্যাগ, ভেতরে লক সরঞ্জাম, ড্রাইভ, ক্যামেরা আর এক জোড়া গ্লাভস। অন্য হাতে একটা লাইট ওয়েট রেডিও। একজন লোক, রফিক, প্রতিবেদন ধরিয়ে দিল। স্যার,
টার্গেট লোকেরা আজ রাতে ওই পুরনো শপিং ওয়্যার হাউসেই মিলবে। নিরাপত্তা আছে, কিন্তু ক্যামেরা দুর্বংশ আছে। আমরা সেখানে ঢুকব, দ্রুত কাজ করব, আর চারিদিকে অরক্ষিত লোকেদের নিয়ে আসবো না। নিলয় ঠোঁট দিয়ে হালকা হাসল, চোখে অটল এক জ্বালা। সময় ঠিক রাখবে, কেউ নাম ধরে ডাকবে না, কেউ ছাড়বে না। কাজ হলে ফিরে এসে সবাই খেয়ে নেবে। তারা চুপচাপ জ্যামিতিক শোভা মতো দুইটি ছোট টিমে ভাগ হয়ে গেল। একদল চামড়া রাস্তায়, একদল ভেতরে হ্যান্ডলিং। নিলয় ও টিমের সঙ্গে হেঁটে গেল অন্ধকার রাস্তায়। রাস্তাঘাট মৃদু, কয়েকটি দোকানের লাইট এসে ভেসে গেল। নিলয়ের মন খানি খানি, আখির মুখটা ভেসে উঠল। তাকে কি কখনো বোঝাতে পারবে সে কোন মানুষ? নিলয় ভাবল, তারপর ধীরে ধীরে সেই ভাবনাগুলো ছেড়ে দিল। এখন কাজই সবচেয়ে বড়। হাউসটা কাছে এলে সবাই চুপ করে নিলয় বাহিরে দাঁড়িয়েই শেষ নির্দেশ দিল। ভিতরে পৌঁছানোর পর প্রসেসটা দ্রুত হবে। 2 মিনিট কাম, 5 মিনিটে সবাই বাইরে। কেউ শব্দ করলে সাজা অনিবার্য। রফিক, তুমি ক্যামেরার ব্লাইন্ড করবে। জাবের, তুমি ডোর সিলস খুলে দেবে। কাজ শেষে সবাই রেডি থাকবে। সব কিছু ঠিকঠাক হয়ে তারা ভেতরে নেমে গেল। কোনো শব্দ নয়, কেবল তাদের নিঃশ্বাস আর ধীর ধীর হৃদস্পন্দন। বুটের শব্দ টিকে গেল, কিন্তু মেঝের সঙ্গে মিশে। নিলয় সোজা হলো প্রধান কক্ষের দিকে। প্রতিটি রুমে সে দ্রুত পকেটে ঢুকল, খুলল লক। হাতে থাকা ডিভাইসে কপি করছে ফাইল। মন বলছে এটাই আরিয়ানের দুর্বলতা। টাকায় ভয় পাওয়া লোকেরা লোকায়নে ভুল করে। হঠাৎ পেছন থেকে একটু আওয়াজ, কেউ কাচি করছে। নিলয় সজাগ, চোখ আলোর দিকে ঘুরল। একজন হার্ড উকি দিল। নিলয় হাত বাড়িয়ে তাকে ধাক্কা দিল। লোকটা ধরাশায়ী। মুহূর্তেই সংঘর্ষ হলো, কিন্তু নিলয়ের টিম দ্রুত, কেউ বেশি শব্দ করেনি, কিন্তু কড়া হাতে নিয়ন্ত্রণ করে ফেলল পরিস্থিতি। সব ফাইল কপি হয়ে গেল, ব্যাকআপ ড্রাইভ ভর্তি। নিলয় নিজের হাতে কিছু ছবি তোলেন প্রমাণ হিসেবে। হঠাৎ দরজা ক্রাশ, একটা আলো ঝলসানো কণ্ঠ, কে ওরা? কিন্তু তারা সময় রক্ষায় কাজ করে। বাইরে চলে এলো। বাইরে বেরিয়ে ড্রাইভগুলো এক নিরাপদ জায়গায় হস্তান্তর হলো। নিলয় দাঁড়িয়ে এক মুহূর্ত নিঃশ্বাস ছাড়ল। রাতের ঠান্ডা হাওয়া মুখে লাগলো, চোখে এক অচেনা স্থিরতা। আজকে তারা আরিয়ানের আরেকটা স্তর কেটে ফেলেছে। তাকে দেখানোর মতো প্রমাণ তৈরি হয়েছে। তবে নিলয় জানে এই হলো শুরু। এখন আরিয়ান চুপ বসে থাকবে না। টিম ফিরতে ফিরতে অল্প হাসল, কেউ কাহিনী শোনালো, কেউ চুপচাপ। নিলয় ফোনে দ্রুত টি নেটওয়ার্কের একটা কন্ট্যাক্টে বার্তা দিল, ফাইল সেভ, প্রুফ শুরু। গোডাউন ফিরে গিয়ে নিলয় সবকিছু সাজিয়ে রেখে চুপচাপ জানালায় দাঁড়ালো। আকাশে ক্লান্ত নক্ষত্র। সে চোখ বুঝে মৃদু কণায় বলল, তুমি যা করছো তা শুধু তোমার জন্য নয়, এই শহরের জন্য। ওরা না জানুক, কিন্তু সত্যিকার জবাব আসছে। রাতটা শেষ হয়ে না পৌঁছতেই নিলয় আবার তার পুরনো ডেলিভারি বয়ের মুখোশটা ধরল। মুখে সেই সাধারণ হাসি জাগিয়ে ভেতরে ঘরে ফিরে লোকেরা নিঃশব্দে ফাইলগুলো বিশ্লেষণ করবে। পরের পরিকল্পনা ঠিক হবে। কিন্তু নিলয়ের ভেতরে তখন একটাই সিদ্ধান্ত, একটাই অনতিবিলম্বী অঙ্গীকার। আরিয়ানকে ভেঙে ফেলা হবে, ধাপে ধাপে নিখুঁতভাবে। চোখে তখন অচেনা এক আগুন। শহরটা যেন আর ঘুমাবে না। শহরের সবচেয়ে নামকরা 5 স্টার হোটেলের গ্র্যান্ড কনফারেন্স হলে আজ আলাদা এক আমেজ। বিশাল ঝাড়বাতির নিচে সাজানো লাল কার্পেট, টেবিলের ওপর রাখা লিলামের নথি, আর চারদিকে ক্যামেরা। শহরের শীর্ষ ব্যবসায়ী, কর্পোরেট টাইকুন আর মিডিয়ার চোখ আজ এক জায়গায় আটকে আছে। আজ নিলামে উঠেছে স্টারলিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, শহরের সবচেয়ে বড় একটি কোম্পানি, যার মালিক হবে, তার হাতেই যাবে কোটি কোটি টাকার সাম্রাজ্য। সবাই আসন গেড়ে বসেছে। আজিম সাহেব শহরের পুরনো ব্যবসায়ী টাইকুন, বয়স হলেও প্রভাব এখনো আকাশচুম্বী। তার পাশেই বসে আছেন তার গার্লফ্রেন্ড লিনা, উজ্জ্বল পোশাকে, অহংকারে মাথা উঁচু। সামনে বসে আছে আরিয়ান, চোখে প্রতিশোধের আগুন। কারণ সে জানে নিলয় কোথাও না কোথাও আখির পাশে দাঁড়িয়ে আছে। হলের এক পাশে নিঃশব্দে ঢুকল নিলয়, সাধারণ কালো স্যুটে, শান্ত মুখে। কেউ তাকালে তাকে সাধারণই মনে হবে, কারো চোখে তার প্রতি গুরুত্ব নেই। নিলামের শুরু হাতুড়ির শব্দ পড়তেই উপস্থাপক বলল,
আজকের নিলাম শুরু হচ্ছে। প্রথম বিড 10 কোটি টাকা। আজিম সাহেব হাত তুলে উচ্চারণ করলেন। 11 কোটি। তার পাশেই লীনা ঠোঁটে বাঁকা হাসি খেল, যেন বিজয়ের আনন্দ এখন থেকেই তার। পরক্ষণেই আরেক ব্যবসায়ী চিৎকার করলেন। 15 কোটি। আরিয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। 16 কোটি। হলের ভেতর ফিসফাস বাড়তে লাগলো। আরিয়ান গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎই শীতল অথচ দৃঢ় কণ্ঠে শব্দ উঠল, 20 কোটি। হল নিস্তব্ধ। সবার চোখ ঘুরে তাকালো এক কোণে দাঁড়িয়ে থাকা সাধারণ স্যুট পরা ডেলিভারি বয়ের দিকে। লীনা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল, তার গলায় তাচ্ছিল্য ভরা। এই ছেলে, তুমি তুমি তো ডেলিভারি বয়। একজন সাধারণ ডেলিভারি বয় এখানে কি করছো? নাটক করতে এসেছো নাকি? তোমার তো পকেটে 20 টাকাও নেই, আর তুমি 20 কোটি টাকার বিট করলে? হাস্যকর। চারিদিকে করতালি আর ব্যঙ্গধ্বনি উঠল। আজিম সাহেব হাততালি দিয়ে বললেন, একেবারে ঠিক কথা। একটা ডেলিভারি বয়ের এত সাহস! ওকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দাও। আরিয়ান গা ঝাড়া দিয়ে বলল, হ্যাঁ, এই ছেলেটার নাটক আর বেয়াদবি আমি সহ্য করব না। কিন্তু নিরয় শান্ত ঠোঁটে অদ্ভুত বাঁকা হাসি, চোখে এমন এক আত্মবিশ্বাস যা ভিড়ের সব কটাক্ষ ভেদ করে গেল। উপস্থাপক আবার হাতুড়ি বাজালো। 20 কোটি 1, 20 কোটি 2, 20 কোটি 3। ঘোষণা হলো এই কোম্পানির নতুন মালিক নিলয় খান। সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো, চোখে অবিশ্বাস, চারদিকে গুঞ্জন। এই ছেলের তো কিছুই নেই, ও কিভাবে কোম্পানি কিনবে? নিশ্চয়ই ভাওতা দিচ্ছে। নিলয় ধীরে ধীরে পকেট থেকে একটি চেকবুক বের করল। মঞ্চে গিয়ে সবার সামনে সাইন করে একটি চেক উপস্থাপকের হাতে তুলে দিল। চেক দেখে উপস্থাপকের মুখ শুকিয়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, এটা এটা সিটি ব্যাংকের চেক এবং এই অ্যাকাউন্টে আছে 800 কোটি টাকা। হলের ভেতর যেন বজ্রপাত হলো। সবাই হা করে তাকিয়ে রইল। আজিম সাহেব কেঁপে উঠলেন। লীনার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। আরিয়ান দাঁড়িয়ে কেবল নিলয়ের চোখের দিকে তাকিয়ে রইল। চোখে জ্বলন্ত আগুন, কিন্তু ভেতরে ভয়ের কাঁপন। নিলয় এক পা এগিয়ে মৃদু হাসিতে বলল, আমি কে তা বোঝার সময় এখনো তোমাদের হয়নি, তবে একদিন বুঝবে ডেলিভারি বয়ের আসল শক্তি কতটা গভীর। চারদিকে নিস্তব্ধতা। সবাই আজ অবধি মনে করেছিল নিলয় একেবারে সাধারণ, অথচ সে প্রমাণ করল তার ভেতরের আসল পরিচয় অন্যরকম, অজানা আর ভয়ঙ্কর। শহরের সব খবরের চ্যানেলে আজ স্টার্লিং গ্রুপে নিলামের বিজয় নিলয় খান শিরোনামে খবর চলছে। টিভির সামনে বসে আঁখি দেখছে সবকিছু। চোখ বড় হয়ে গেছে, হৃৎপিণ্ড যেন দ্রুত স্পন্দন করছে। খবরের পর খবর, নিলয়ের সাহস, ধৈর্য আর চতুর্বিদ্যা সবকিছু এক এক করে সামনে আসছে। ঠিক তখনই নিলয় বাড়ি ফিরল। আখির চোখের সামনে সে ঢুকলো ধীরে ধীরে, শান্ত অথচ আত্মবিশ্বাসে পূর্ণ। আখি উঠে দাঁড়ালেন, চোখে বিস্ময় আর কৌতূহল। আপনি আপনি আসলে কে? আপনি তো কোনো সাধারণ ডেলিভারি বয় নয়। নিলয় একটু হাসল, আখির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, ঠিকই ধরেছ, আমি কোনো সাধারণ ডেলিভারি বয় নয়। আমি শহরের টপ একজন বিজনেসম্যান, নিলয় খান, এনকে গ্রুপের মালিক। আখি মুহূর্তের জন্য স্তম্ভিত, চোখে বিস্ময় আর গায়ে এক অদ্ভুত শীতল কাঁপন। তাহলে এই ছদ্মবেশের কারণ কি? অবশ্যই এর কারণ আছে, কিন্তু তুমি এটুকু জানো, এর বেশি জানতে চেও না। তখনই বাড়ির দরজা ধাক্কা দিয়ে খুলল আরিয়ান। আরিয়ান রেগে চিৎকার করে বলল, কে তুই? নিলয়, তাড়াতাড়ি বল। নিলয় এবং আখি এগিয়ে এলেন। আরিয়ান সামনে দাঁড়ালো, চোখে আগুন, মুখে ক্ষুধার্ত ক্রোধ। নিলয় ধীরে ধীরে আর স্থির কণ্ঠে বলল, আমি এনকে গ্রুপের মালিক নিলয় খান। মুহূর্তেই বাড়ির সবাই চমকে গেল, মুখগুলো বিস্ময় আর ভয়ের মিশ্রণে। কেউ বলতে পারছে না, কেউ বুঝতে পারছে না। এই সাধারণ মনে হওয়া ছেলেটা শহরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ী। কিন্তু আখি চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে মৃদু হাসি, অন্তরে শান্তি। কারণ সে জানে নিলয় তাকে সব বলেছে। সে বুঝতে পেরেছে নিলয় কেবল সাধারণ ডেলিভারি বয় নয়, তার ভেতরে আছে শক্তি, পরিকল্পনার অদম্য আত্মবিশ্বাস। আরিয়ানের চোখে ক্ষোভ আরও বাড়ল। সে বুঝতে পারল শুধুই ক্ষুদ্র রাজনীতি আর চক্রান্তে নিলয়কে দমিয়ে রাখা সম্ভব নয়।
নিলয় একেবারে ভিন্ন লেভেলে দাঁড়িয়ে আছে। নিলয় একটু এগোতে এগোতে বলল, আরিয়ান, এখন থেকে সবকিছু পরিষ্কার। আমি নিলয় খান এবং এই শহরের খেলায় আমি নিজেই নিয়ম ঠিক করি। বাড়ির বাতাস থমকে গেল। সবাই একদিকে তাকিয়ে আছে। শুধু আঁখির চোখ শান্তি, বিশ্বাস আর আশার আলো। রাত নেমেছে, আকাশের নক্ষত্র ঝলমল করছে, ঘরের লাইটগুলো নরম আলো ছড়াচ্ছে। আঁখি আজ শাড়ি পরেছে, গোলাপি ও সোনালি রঙের নরম ছোপে সাজানো, চুলগুলো সাবধানে বাঁধা, চোখে হালকা মেকআপ। নিজেও একটু লাজুক হলেও তার সৌন্দর্যে ঘরের বাতাসে ঢেউ তুলছে। নিলয় ঘরে ঢুকলো। এক মুহূর্তের জন্য থমকে গেল। হৃদস্পন্দন যেন দ্রুত বেড়ে গেছে, চোখে বিস্ময় আর মুগ্ধতার ছাপ। নিলয় এগোতে এগোতে ধীরে ধীরে আঁখির কাছে গেল, তার কাঁধে হাত রাখলো, তারপর বলল, তুমি তুমি কি বুঝতে পারছো তোমাকে কত সুন্দর লাগছে? আঁখি প্রথমে চমকে উঠল, চোখ বড় হয়ে গিয়েছে, গলায় অল্প শ্বাস আটকালো। কিছু বলতে পারল না। নিলয় এককে ধীরে ঘুরিয়ে নিল এবং হঠাৎ চুমু দিল। আঁখি অবাক হয়ে কিছুই বলল না, শুধু তার চোখে অল্প লাজ আর আতঙ্কের মিশ্রণ। নিলয় মৃদু কণ্ঠে বলল, তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? আঁখি ধীরে বলল, চোখে আভাসিত লাজ। বিয়ে যখন হয়ে গেছে তখন আর সুযোগ না দিয়ে আমি কি করব? নিলয় হাসল, একটি মৃদু বাঁকা হাসি। এরপর আস্তে আস্তে আঁখির প্রতি তার স্পর্শ বাড়ল, গলায়, বুকে, কাঁধে, হাতে প্রতিটি আদর, প্রতিটি আলিঙ্গন যেন ভালোবাসার নিঃশব্দ ভাষা। আঁখি প্রথমে কিছুটা লাজুক হয়ে গেলেও ধীরে ধীরে তার শরীরের প্রতিক্রিয়া নিলয়ের প্রতি আস্থা এবং উষ্ণতায় ভরে উঠল। নিলয় ধীরে ধীরে তার হাতগুলো ঘুরিয়ে আঁখির কোমরে, কাঁধে এবং ঘাড়ে রাখল। ঘরে বাতাসে তাদের নিঃশ্বাস, শ্বাস, ধীর হৃদস্পন্দন এবং মৃদু হাসির ধ্বনি মিলেমিশে এক আবেগপূর্ণ পরিবেশ তৈরি করল। নিলয় মৃদু কণ্ঠে বলল, আখি, আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো সারা জীবন। আঁখি তার চোখের কোণে অল্প অশ্রু ধরে, ধীরে হেসে বলল, আমি জানি নিলয়, আমি বুঝতে পারছি, আমি তোমার চাওয়া পূর্ণ করব। রাতটি শান্ত, ঘরের চারপাশে শুধু তাদের নিঃশব্দ ভালোবাসার ছোঁয়া। নিলয় আর আঁখি একে অপরের কাছাকাছি বসে ধীরে ধীরে একে অপরের আত্মায় ঢুকে যাচ্ছে। রাতের অন্ধকারের নীরবতা, বাতাসের নরম শব্দ এবং তাদের হৃদয়ের মিলন সব মিলেমিশে এক আবেগপূর্ণ রাত তৈরি করেছে। সূর্য উঠেছে, সোনালি আলো ঘরের জানলা দিয়ে ঢুকছে। নিলয় ধীরে ধীরে চোখ খুলল। পাশে আঁখি মৃদু নিদ্রায় ঘুমিয়ে আছে, শরীর জড়িয়ে ধরে। নিলয় নিঃশ্বাস ধরে তাকালো। আঁখির চুলের ছোঁয়া, তার কোমলের স্পর্শ সবই হৃদয়কে উষ্ণ করে তুলল। হঠাৎ আঁখি ধীরে তার ঠোঁট নিলয়ের ঠোঁটে রেখে গেল। নিলয় চমকে উঠল, তারপর মুচকি হাসি দিল। আমি চাই তুমি ডেলিভারি বয় নীলকে ভালোবাসো। আমি চাই না তুমি টাকা দেখে ভালোবাসো, আমাকে শুধু ভালোবাসো। আমার জীবনে টাকার কোনো প্রয়োজন নেই, আমার শুধু ভালোবাসার প্রয়োজন। তুমি আমাকে ভালোবাসলে আমি সারা জীবন তোমার কাছে থাকতে পারি। নিলয় মৃদু হাসে, আঁখিকে জড়িয়ে ধরল এবং চুমু দিল। আমি সারা জীবন তোমাকে ভালোবাসবো, শুধু তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। আঁখি মৃদু হেসে নিলয়ের ঠোঁটে চুমু দিয়ে বলল, কখনো ছেড়ে যাবে না তো? ঘরের বাতাসে প্রেমের উষ্ণতা ছড়িয়ে গেল। তাদের নিঃশব্দ ভালোবাসা যেন পুরো কক্ষকে আলোকিত করল। সেই মুহূর্তে নিলয় আর আঁখি একে অপরের প্রতি নিঃশেষ ভরসা এবং আবেগ অনুভব করল, যা শুধুই তাদের অন্তরে স্থায়ী হয়ে থাকবে। সকাল হয়ে গেছে, নিলয় রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আঁখি জানালা থেকে তাকে বিদায় জানালো, মৃদু হাসি আর চোখে একটু উদ্বেগ, যা বোঝায় যে সে চাইছে নিলয় নিরাপদে তার কাছে পৌঁছাক। নিলয় তার সুটকেস হাতে নিয়ে এনকে গ্রুপের গেট পার হলো। অফিসে ঢুকতেই ম্যানেজার ও সহযোগীরা অপেক্ষা করছে। শুভ সকাল স্যার, আজকে অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে। ঠিক আছে, চলো শুরু করি। কথা বলতে বলতে নিলয় ডেস্কে বসল, তার চোখে একাগ্রতা, মন পূর্ণ দায়িত্ববোধে। ফোনে কল, রিসোর্ট, ইমেল সবকিছু এক নজরে দেখল। আজ আমাদের লক্ষ্য স্পষ্ট, নতুন কোম্পানির একীকরণ শেষ করতে হবে এবং কর্মীদের সঙ্গে বৈঠক শেষ করতে হবে। তার পদক্ষেপে এক ধরনের আত্মবিশ্বাস, দৃঢ়তার নেতৃত্বের ছাপ। সাধারণ ডেলিভারি বয় নিলয় আর নেই, এখন তিনি টপ কোটিপতি বিজনেসম্যান।
যিনি শহরের কয়েকটি বৃহৎ গ্রুপের মালিক। দিনভর নিলয় মিটিং, ব্যবসার পরিকল্পনা, ডিল ও চুক্তি দেখল। প্রতিটি সিদ্ধান্তে তার চোখের তীক্ষ্ণতা, মন মস্তিষ্কে কৌশল। সহকর্মীরা বিস্মিত হয়ে তাকাচ্ছে কিভাবে এই সাধারণ ছেলের মধ্যে এত বড় ক্ষমতা। দিন শেষে নিলয় ডেস্ক থেকে উঠে জানালো আজকের সমস্ত ব্যবসায়িক কাজ নিখুঁতভাবে শেষ হয়েছে। মৃদু হাসি দিয়ে মনে মনে বলল, সব ঠিক আছে, এখন রাতের সময় আমার অন্য কাজের পালা। অফিসের আলো নিভল, শহর এখনো ব্যস্ত, কিন্তু নিলয় জানে রাত এলে আবার তিনি টি হয়ে উঠবেন। যারা অন্যায়কারীদের শাস্তি দেবেন। দিনের এক রঙা অফিস, রাতের ভিন্ন রূপ, দুই জীবন, দুটো পরিচয়, এক নিলয়। হোটেলের লাউঞ্জে চুপচাপ বসে আছে নীরা। তার হৃদয় ধড়ফড় করছে, চোখে অস্থিরতার কণ্ঠে কাঁপুনি। ফোনটি উঁচু করে আরিয়ানকে ডায়াল করল। কয়েকবার কেটে যাওয়ার পরে রিসিভ হলো। কি ব্যাপার আরিয়ান, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? কয়েকদিন তো তোমাকে পাচ্ছি না। আমি ব্যস্ত আছি। তোমার সঙ্গে জরুরি কথা আছে, আমার সঙ্গে দেখা করো। আজ আমি আসতে পারবো না। যদি না আসো তাহলে আমি তোমার বাসায় চলে আসব। আধা ঘন্টা অপেক্ষা কর, আমি আসছি। দুইজন হোটেলের কক্ষে দেখা করল। নীলার চোখে অশ্রু, কণ্ঠে দমন করা আবেগ নিয়ে বলল, আরিয়ান, আমি প্রেগনেন্ট। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আমাকে বিয়ে করে নাও। আরিয়ান হাহা করে হেসে উঠল। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। আমি তো শুধু নিলয়কে শিক্ষা দিতে তোর সাথে প্রেমের নাটক করেছি। তুই ভাবছিস কি করে তোর মতো ফকিরকে আমি বিয়ে করব? নীলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছো? তুমি আমাকে ভালোবাসো না? তোর মতো লোভী মেয়েকে কে ভালোবাসবে? নিলয় তোকে এত ভালোবাসলো, তারপরেও তুই টাকার জন্য আমার কাছে চলে আসলি। তোর মতো মেয়েকে আমি কখনো ভালোবাসবো না। নীলা মনে মনে নিজের পাপ আর ভুল বুঝতে পারল। চোখের জল আটকে বলল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। প্লিজ আমাকে বিয়ে করো। তুই বাচ্চাটাকে কৌশল করিস না, আমি তোকে কিছুতেই বিয়ে করতে পারবো না। নীলার মনে শীতল বাস্তব বেজে উঠল। ধীরে ধীরে বুঝতে পারল নিলয়কে ছেড়ে আসা তার সবচেয়ে বড় ভুল। সে মনে মনে বলল, নিলয়, তুমি আমাকে ক্ষমা করো। হোটেলের কক্ষে দম বন্ধ করে থাকা আবেগ, হতাশা এবং দুঃখের সংমিশ্রণ। নীলা বুঝতে পারছে তার আসল মূল্য নিলয়। আরিয়ানের কথা তার জন্য কোনো প্রশান্তি নয়, শুধু শাস্তি। আরিয়ান চলে গেছে। নীলার চোখ ভিজে গেছে, হাত কাঁপছে, কণ্ঠ কাঁপছে। সে নিঃশ্বাস ফেলতে ফেলতে ফোনে ডায়াল করল। নিলয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসার মূল্য বুঝিনি। টাকার লোভে পড়ে তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি। আজ তাই আমার এই করুণ পরিণতি। নীলের কণ্ঠে আফসোস, চোখে অনুশোচনার অশ্রু। তুমি বোধহয় জানো না নীলা, লোভে পাপ, পাপে মৃত্যু। যে যেরকম কর্ম করবে তার ফল পাবে। নীলা আরো ভয়ে, আরো অনুতপ্ত হয়ে বলল, নিলয়, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি আমি ভুল করেছি। আমি তোমাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। তুমি যদি আমাকে ছেড়ে না যেতে তাহলে আমি এত ভালো বউ কখনো পেতাম না। তোমাকে ধন্যবাদ আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য। নীলার কণ্ঠ কাঁপছে, চোখ ভিজে গেছে। সে কেঁদে কেঁদে বলল, আমাকে একটা সুযোগ দাও নিলয়। নিলয় হাহা করে হাসল, চোখে ছলকা ভরা সাহস আর দৃঢ়তা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ নীলা, আমার স্ত্রী আছে আর আমি তাকে খুব ভালোবাসি। তে আমাকে আর ফোন দিয়ে বিরক্ত করো না। ফোনে নীলা চুপ হয়ে গেল। তার কণ্ঠ নিভে গেছে, শুধু কান্নার শব্দ বাকি। বোঝা গেল তার আর কোনো সুযোগ নেই। আর নিলয় নিজের জীবনে শান্তি পেয়েছে শুধু নিজের স্ত্রী আখির প্রতি ভালোবাসায় ভরা। নিলয় ফোন কেটে রাখলো, তখনই আখির চোখ কাচের মতো ঝলমল করে উঠে দাঁড়ালো। কার সঙ্গে কথা বলছিল নিলয়? আমার এক্স গার্লফ্রেন্ড। আখির চোখে আগুন জ্বলে উঠল। সে চিৎকার করতে করতে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে রেখে এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলা? নিলয় হাসল আর একটু দুষ্টুমি করে উত্তর দিল, বউ তো আদর করে না, তাই এক্স গার্লফ্রেন্ডের কাছ থেকে আদর নেবার প্ল্যান করছে। আখি রেগে গেলে কিছুতেই মুখে কোনো শব্দ রাখল না।
সে নিলয়ের দিকে এগিয়ে এসে চুপচাপ দাঁড়ালো। আঁখি আস্তে আস্তে এগিয়ে গিয়ে নিলয়ের ঠোঁট কামড়িয়ে চুমু দিতে শুরু করলো। নিলয় নিজেই অবাক কেন আঁখি এতটা সহজে প্রতিক্রিয়া দেখাচ্ছে। আঁখি হালকা হাসি দিয়ে ঠোঁট ছেড়ে দিল। চোখে লালচে রং, মুখে লাজ, কণ্ঠের লাজুক তীর্যক স্বর। আদর করে দিয়েছি, আর কখনো গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে না, না হলে ঠোঁট কামড়ে খেয়ে ফেলবো। নিলয় হেসে আঁখিকে জড়িয়ে ধরল। হাত আঁচড়ে ধরে তার কোমল কাঁধে গলা ঘেঁষে হাসি আর চোখের মধ্যে দুষ্টুমি মিশে গেল। এত সুন্দর বউটাকে কি আমি গার্লফ্রেন্ডের কাছে যেতে পারি নাকি? আঁখি কণ্ঠ চেপে হাসলো। তারপর নিলয় আরও কাছাকাছি গিয়ে তার গলার নরম অংশে চুম্বন করতে থাকলো। আঁখি এক ঝলকে বুঝলো তার স্বামী এখন শুধু খুশি ও দুষ্টুমি করে নিজেকে প্রকাশ করছে। দুইজনের চোখে আগুন, হৃদয় স্পন্দন একসাথে। ঘরটা যেন এক আলাদা জগৎ, যেখানে শুধু তারা দুজন। আঁখি আর নিলয় একে অপরের প্রতি হাত ছেড়ে না দিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। এই রাতের আবেশে দুষ্টুমি, প্রেম আর ঘনিষ্ঠতার মিশ্রণে তাদের হৃদয় একে অপরের সাথে আরও গভীরভাবে বাঁধা পড়ল। রাত গভীর, আঁখি ঘুমিয়ে আছে, ঘরের বাতি ম্লান আলো ছড়াচ্ছে। নিলয় ধীরে ঘুমোয় আঁখির পাশে চোখ বোলায়। আঁখি গভীর নিদ্রায়, কল্পনায় স্বপ্নের জগতে ভেসে আছে। নিলয় চুপচাপ উঠে, তার চোখে হিমশীতল দৃষ্টি আর মুখে অদ্ভুত এক হাসি। সে বেরিয়ে আসে বাইরে, যেখানে আর তার লোকজন ইতিমধ্যেই প্রস্তুত। আরিয়ানকে ধরে নিয়ে নিলয়ের গোডাউনে নিলয় গেল সেখানে। এত বছর ধরে যে অন্যায়গুলো করেছিস, আজ তার হিসেব দিতে হবে। নীলার সাথে যে প্রতারণা, যে খেলা খেলেছিস, তার শাস্তি আমি নিজ হাতে দেব। আরিয়ান চিৎকার শুরু করলো। সে বুঝতে পারল আজ সে আর সহজে বাঁচবে না। নিলয় তার দিকে এগিয়ে আসে, ঠান্ডা ও নিঃসঙ্গ ভঙ্গিতে। দেখ এবার কেমন লাগে মানুষের সাথে অন্যায় করার ফল, লীলাকে ব্যবহার করার ফল, প্রেমের নাটক করে হাসবার ফল, সবকিছু শাস্তি পাবেই। নিলয় আরিয়ানের কাছে যায়, তবে হিংস্রতার ভঙ্গি নাটকীয় এবং প্রতীকী। সে আরিয়ানের গায়ে চাকু দিয়ে কাটতে থাকে, যেন তার প্রতিটি কাজের ফল আরিয়ান নিজেই অনুভব করে। নিলয় লবণ মরিচের মতো উপকরণ ব্যবহার করে নাটকীয়ভাবে শাস্তি চিহ্নিত করে। আরিয়ান চিৎকার করে আর সে বুঝতে শুরু করে। কে তুমি? তুই? আমি টাইগার, যে মানুষের পাপের শাস্তি দেয়। আমার কাছ থেকে কেউ কখনো ছাড় পাবে না। আরিয়ান আরও আতঙ্কিত হয়। সে বুঝতে পারে নিলয়ের চোখে শুধু প্রতিশোধ নয়, বরং ন্যায়ের দম বন্ধ করার শক্তি আছে। নিলয় প্রতিটি আঘাত দিয়ে আরিয়ানকে বোঝাতে চায় তার প্রতিটি অন্যায়, প্রতিটি প্রতারণা, প্রতিটি দুষ্টু কৌশল সবই এখন ফল পাচ্ছে। আরিয়ান কাঁদছে, চিৎকার করছে, কিন্তু নিলয় থেমে নেই। তুই যে পাপ করেছিস তার দাম আজ তোকে দিতে হবে, আর কেউ নেই যে যারা তোমাকে রক্ষা করবে। নিলয় একেবারে শেষ পর্যন্ত আরিয়ানের প্রতিটি আঘাতের মাধ্যমে এই কথা স্পষ্ট করে দেয়। মানুষের সাথে অন্যায় করলে শাস্তি আসবেই, আর সেই শাস্তি দেয় টাইগার নিলয়, যার কাছে ন্যায় এবং প্রতিশোধের মানে এক। শেষে নিলয় থেমে দাঁড়ায়। আরিয়ান কাছে হাড় ভেঙে হাহাকার করছে, কিন্তু তার মনে এখন একটাই শিক্ষা, যে পথ বেছে নিয়েছিল সে ভুল, আর তার ফল অমূল্য। নিলয় চুপচাপ পেছনে হেঁটে আসে। আকাশে রাতের চাঁদ হাসছে এবং শহরের অন্যদিকে আঁখি গভীর নিদ্রায় স্বপ্নে ভেসে আছে, যা কখনো জানবে না যে তার স্বামী কত ভয়ঙ্করভাবে ন্যায় প্রতিষ্ঠা করে। সকালে সূর্যের আলো, প্রথম আলো ধীরে ঘরে ঢুকছে। আকাশের হালকা রোদের মধ্যে আঁখি ঘুম থেকে উঠে নিলয়ের দিকে তাকায়। সে অবাক হয়, লক্ষ্য করে নিলয়ের শার্টে এবং হাতে লাল রক্তের দাগ, যা একেবারে রক্তের মতো দেখাচ্ছে। কি ব্যাপার নিলয়, তোমার শরীরে এসব কিসের দাগ? রক্তের মতো মনে হচ্ছে। নিলয় এক মুহূর্ত চমকে যায়, তারপর হালকা হাসি দিয়ে বলে, আরে না তো, কিছু নয়। কাল রাতে অনেকগুলো মশা মেরেছিলাম, তাই তো শার্টে রক্তের দাগ পড়েছে। আঁখি অবাক হয়ে একটু সন্দেহভাজন চোখে তাকায়। মশার রক্ত কি এত হতে পারে? আরে অনেকগুলো মেরেছি তো, তাই এত দাগ পড়েছে। তুমি এসব নিয়ে ভাবো না, আমি গোসল করে আসি, তারপর তুমি আমাকে খেতে দাও। আঁখি কিছু না বলে মাথা নেড়ে সম্মতি জানায়। সে নিজের হাতে রান্না করা খাবার নিয়ে আসে। নিলয় ততক্ষণে গোসল শেষ করে পরিষ্কার পোশাকে ফিরে আসে। আঁখি চুপচাপ তার জন্য খাবার টেবিলে সাজায়। নিলয় খেয়াল করে আঁখির চোখে সেই গভীর মনোযোগ, সেই চুপচাপ ভালোবাসা। হালকা হাসি দিয়ে সে বলে, তুমি সত্যি আমার জন্য এত যত্নশীল?
এটা স্বাভাবিক, স্বামীকে যত্ন দেওয়াই আমার কাজ। নিলয় হেসে জবাব দেয়, তবে মনে মনে ভাবছে আখির এই সততা, এই ভালোবাসা তাকে প্রতিদিন আরও কাছাকাছি টেনে আনে। নিলয় অফিসে পৌঁছালে তার ম্যানেজার এবং সহকর্মীরা ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে। আজকের মিটিংটা ছিল বিশেষ, বিদেশি কিছু ক্লায়েন্টের সাথে আলোচনা করা। নিলয় এক চোখে নোটবুক দেখে আরেক চোখে ল্যাপটপের প্রেজেন্টেশন চেক করছে। বিদেশি ক্লায়েন্টরা এসে বসে হালকা ভয়ভীতি ভরা হাসি নিয়ে। নিলয় নিজস্ব আত্মবিশ্বাসে তাদের দিকে তাকিয়ে মৃদু হাসি দিল। এরপর ইংরেজিতে কথা বলা শুরু করল। Good morning everyone. Thank you for coming today. We are excited to discuss our latest venture. Recently, we have acquired a new factory, which allows us to expand our production and offer more high-quality products for the international market. তিনি প্রেজেন্টেশন চালু করল। বড় বড় চার্ট, ফ্যাক্টরির ছবি, উৎপাদনের ক্ষমতা, নতুন প্রোডাক্ট লাইন সবকিছু ক্লায়েন্টদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করল। With this new factory, we can grant better efficiency, higher quality and faster delivery times. We believe that partnering with your company will be mutually beneficial. ক্লায়েন্টরা একে একে নোট দিন লিখছে, কেউ চমকিত চোখে তাকাচ্ছে, কেউ আবার মৃদু হাসি। নিলয়ের আত্মবিশ্বাস, দক্ষতা এবং স্পষ্ট প্রেজেন্টেশন তাদের প্রভাবিত করেছে। শেষে একজন ক্লায়েন্ট বলল, This is impressive. Your plans are very detailed and professional. We are willing to work with you. অন্য ক্লায়েন্টও যোগ করল, Yes, we see great potential here. We would like to proceed with the partnership immediately. নিলয় প্রশান্ত মুখে তাদের দিকে তাকিয়ে হাসল। তার ভাষণ এবং প্রেজেন্টেশন এতটাই প্রভাব ফেলেছিল যে সবাই তার পরিকল্পনা এবং দক্ষতার প্রশংসা করছে। Thank you all. We are excited to collaborate and create something remarkable together. মিটিং শেষ হলো। ক্লায়েন্টরা সবাই সন্তুষ্ট হয়ে বিদায় নিল। নিলয়ের কণ্ঠে হালকা হাসি ধরে অ্যাসিস্ট্যান্টকে বলল, Everything went smoothly. The clients are impressed. অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে বলল, Sir, you handled this like a pro. Truly remarkable. নিলয় শুধু হালকা হাসল, চোখে একান্ত আত্মবিশ্বাস। অফিসের বাকি দিনগুলো সফলভাবে চলল। ফোন কল, নতুন প্রজেক্ট, চেক রিপোর্ট সবকিছু নিয়ন্ত্রণে। রাতের অন্ধকারে নিলয় তার কাজ শেষ করে বাড়িতে ফিরল। দরজা খুলতেই আখি তার দিকে তাকিয়ে রইল। নিলয় ধীরে ধীরে আখির কাছে এগিয়ে এলো, হাতে ধরে বলল, অনেকদিন তো বাবার বাড়িতে থেকেছ, এবার কি নিজের বাড়িতে যেতে হবে না? আখি একটু লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল। নিলয় তার চোখে চোখ রেখে মৃদু হাসল। আমি তোমার জন্য সুন্দর একটা বাড়ি কিনেছি, চলো এবার আমরা আমাদের স্বপ্নের সংসার শুরু করি। আখি একটু চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, আমাদের নতুন সংসার শুরু করব। পরের দিন সকালে সূর্যের আলো তাদের ঘরে ঢুকলো। আখির মা আসলেন, স্নিগ্ধ হাসি নিয়ে বললেন, আখি, তুই কি আমাদের ছেড়ে চলে যাচ্ছিস? মা, মেয়েদেরই তো শ্বশুর বাড়িতে যাওয়া লাগে। আমি ঠিক করেছি স্বামীর বাড়িতে চলে যাব। ঠিক আছে মা, মন দিয়ে সংসার করিস। আমাদের দোয়া সবসময় তোমাদের সঙ্গেই থাকবে। নিলয়ের হাতে হাত ধরে আখির পাশে দাঁড়ালো। তারা বাবা মার কাছে বিদায় নিল। নিলয় আখিকে টানলো, বলল, এখন থেকে আমাদের জীবন আমাদের নিজের, স্বপ্নের সংসার শুরু। আখি মৃদু হাসি দিয়ে মাথা নুইয়ে নিল। দুজন একসাথে বাড়ি ত্যাগ করলো, নতুন জীবন এবং স্বপ্নের সংসারের পথে। নিলয় আর আখি নতুন বাড়িতে পৌঁছালো। দরজা খোলার সঙ্গে সঙ্গেই দুজনের চোখে আলো জ্বলে উঠল। এখন থেকে তাদের সংসার, তাদের স্বপ্ন, তাদের নতুন জীবন। দেখো আমাদের নতুন ঘর, এখন থেকে এখানে আমরা আমাদের দুষ্ট মিষ্টি জীবন শুরু করব। হ্যাঁ, আর এখান থেকে সব সমস্যা বাদ, শুধু আমরা দুজন। তাদের প্রথম কাজ হলো রান্নাঘরে যাওয়া। আখি রান্না শুরু করলো আর নিলয় পাশে দাঁড়িয়ে হেল্প করতে লাগলো। দেখো, আমরা দুজন মিলে রান্না করলে আরো মজা হবে। হ্যাঁ, কিন্তু তুমি খুব বেশি দুষ্ট, সব মশলা গরমিল করে দিবে। ও, তাহলে তো আরো মজার হবে। তারা একসাথে কাটলো দিন। নিলয় কেটে দিচ্ছিল সব সবজি, আখি ঝাল মশলার ব্যালেন্স ঠিক করছিল।
মাঝে মাঝে নিলয় আখির পাশে দাঁড়িয়ে তার চোখে চোখ রাখলো, হালকা ছুঁয়ে বলল, তুমি দেখেছো আমরা একসাথে কাজ করলে কতটা সহজ হবে? হ্যাঁ সত্যি, একসাথে কাজ করলে আনন্দ অন্যরকম। দিনের শেষে তারা বসলো লিভিং রুমে। নিলয় আখিকে কাছে টেনে বলল, আজকের দিনটা কেমন ছিল? মিষ্টি, অনেক মিষ্টি। তুমি থাকলে সব কাজই আনন্দদায়ক লাগে। তাহলে আমরা প্রতিদিন এমনভাবে কাটাবো, দুষ্টু মিষ্টি একসাথে সবকিছু। এভাবে তাদের নতুন সংসার শুরু হলো। প্রতিটি দিনই ছিল হাসি, মজা, দুষ্টুমি এবং ভালোবাসায় ভরা। রান্নাঘর থেকে শুরু করে ঘরের কাজ সবকিছুতেই তারা একে অপরকে হেল্প করত, একে অপরের পাশে থাকতো। তাদের সংসার ধীরে ধীরে তৈরি হচ্ছিল আনন্দময় মুহূর্তে, যেখানে কোনো সমস্যা, কোনো দুঃখ তাদের আনন্দের মাঝখানে প্রবেশ করতে পারত না। রাতের অন্ধকার নীরবতার মধ্যে নিলয়ের ফোনে একটি কল এলো। ফোনের অপর পাশে তার মাফিয়া দলের এক লোক বলল, স্যার, আজকে একজনকে নিয়ে এসেছে, সে অস্ত্র ব্যবসা করছে। ওকে, বেঁধে রেখো, আমি আসছি। রাত গভীর। আখি ঘুমোয় তার কক্ষে। আখি জানে না যে তার স্বামী আবার তার মিশনে বেরিয়েছে। নিলয় নিজেকে গোপন রেখে বের হলো। তার চোখে ছিল হিংস্র এক দৃঢ়তা, যার মধ্যে মিলিত ছিল ন্যায়পরায়ণতা এবং কঠোরতা। লোকটিকে নিলয়ের উপস্থিতি সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দিল যে আজকের রাত তার জন্য হালকা হবে না। নিলয় বলল, আমি শুধু পাপীদের শাস্তি দেই, কিন্তু আমার পরিচয় কেউ কখনো জানতে পারবে না। সবার কাছে আমি শুধু টি, যার গর্জনের সবাই ভয় পাবে, কাছাকাছি আসার সাহস কেউ পাবে না। লোকটিকে চরম সতর্কভাবে, কঠোরভাবে শাস্তি দেওয়া শুরু করলো। সে বুঝিয়েছিল অপরাধ করার পরিণতি অবশ্যই কঠিন হবে, বিশেষ করে তাদের জন্য যারা মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে। নিলয়ের চোখে কোনো দয়া ছিল না, শুধু ন্যায়। অস্ত্র ব্যবসায়ীর সমস্ত পরিকল্পনা এবং সুবিধা বাতিল করে দেওয়া হলো। শাস্তি পেয়েই লোকটি চিৎকার করতে লাগলো, কিন্তু নিলয় কোনো অনুভূতি প্রকাশ করল না। শেষে লোকটিকে প্রায় অবলীলায় ছেড়ে দেওয়া হলো, কিন্তু তার মনে থেকে যাবে সেই রাতের আতঙ্ক, নিলয়ের কঠোর ন্যায় এবং অদ্ভুত রহস্যজনক উপস্থিতি। টিয়ের ছায়া, যে যার মধ্যে ভয় সৃষ্টি করবে। নিলয় আবার ঘরে ফিরল যেন কিছুই হয়নি। আখি শান্ত ঘুমোয়। আনোয়ার যে তার স্বামী আবার এক কঠিন মিশন সমাধান করে এসেছে। নিলয় মনে মনে হাসত। আজও ন্যায় হয়েছে, কিন্তু কেউ জানতে পারবে না আমি শুধু টি, সেই ছায়া যা ভয় সৃষ্টি করে কিন্তু কাছে আসার সাহস দেয় না। নিলয়ের কোম্পানির অফিসে সেই দিন অস্বাভাবিক হালচাল। আজিম সাহেব এবং তার গার্লফ্রেন্ড লিনা উপস্থিত ছিলেন, যেন কন্ট্যাক্ট করার জন্য এসেছে। নিলয় চট করে লিনার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? আমরা এখানে কাজের জন্য কন্ট্রাক্ট করতে এসেছি। নিলয়ের চোখে ঝলমল করছিল এক অদ্ভুত রাগ এবং ন্যায়পরায়ণতার মিশ্রণ। সে ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে বলল, যারা মানুষকে মানুষ হিসেবে মনে করে না, আমি তাদের সাথে কাজ করি না। এখনই চলে যান আমার অফিস থেকে। আজিম সাহেব চমকে গেলেন। তিনি কখনো কোনো কারোর সামনে এত স্পষ্টভাবে অপমানিত হয়েছেন বলে মনে হলো না। অফিসের দরজা খোলা এবং তাদের বের হওয়া নিলয়ের দৃঢ় অঙ্গভঙ্গি দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে নিলয়ের পাশে এগিয়ে এসে বলল, স্যার, আপনি কেন কাজটা করলেন না? এতে আমাদের অনেক লাভ হতো। এমন লাভের আমার দরকার নেই। যেখানে মানুষকে ছোট করে দেখানো হয়, আমি সেই ব্যবসা করতে পারবো না। আমি নিজেকে ছোট করবো না। অ্যাসিস্ট্যান্ট কোনো কথা বলল না। সে শুধু মাথা নাড়ল এবং বলল, স্যার, আপনি সত্যিই অসাধারণ। নিলয়ের চোখে ছিল এক দৃঢ়তা, যা বোঝাতো পয়সা কিংবা লোভ তার কাছে মূল্য নয়। তার নীতি এবং ন্যায়ের কাছে কোনো শক্তি কম নয়। অফিসের প্রতিটি কর্মী চুপচাপ দাঁড়িয়ে গভীর শ্রদ্ধা নিয়ে নিলয়ের দিকে তাকালো। আজিম সাহেব এবং লিনা তখনই বুঝতে পারল এ ব্যক্তিকে কোনোভাবে চাপিয়ে দিয়ে লাভবান হওয়া যাবে না। তারা ব্যর্থভাবে অফিস থেকে বেরিয়ে গেল। নিলয় চুপচাপ নিজের ডেস্কে ফিরে গেল, যেন কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু অফিসে সবাই জানল টি শুধু একজন ডেলিভারি বয় নয়, তিনি ন্যায় এবং মর্যাদার প্রতীক। রাতের অন্ধকারে আঁখি বসে টিভি দেখছিল। সংবাদ চ্যানেলে আবার খবর চলছিল।
আজকে আবারও টিয়ের হাতে খুন হয়েছে 2 জন, তবে এখনও আমরা জানতে পারিনি কে এই টি, এমনকি তার শক্তি কি এমন যে সে এত মানুষকে মারতে পারে, এবং কেন সে বেছে বেছে অপরাধীকে শাস্তি দিচ্ছে। তাহলে কি সে শুধুমাত্র অপরাধীদের শাস্তি দেয়? ভালো মানুষকে কি সে কিছু করে না? তাহলে কি সে হলো সমাজের বন্ধু? আখির চোখ বড় হয়ে গেল। তিনি নিঃশব্দে সংবাদটি দেখছিলেন। হঠাৎ নিলয় বাড়িতে প্রবেশ করল। আখি তার দিকে তাকিয়ে বলল, আসলে এটা কে নিলয়? এই দেশের মানুষের এত উপকার করেছে, কিন্তু কেন তার পরিচয় কাউকে দেয় না? নিলয় রহস্যময় হাসি দিয়ে আখির দিকে তাকালো, যেন কোনো গোপন রহস্যে মুগ্ধ। সে হয়তো মানুষের সামনে আসতে চায় না, সে শুধু গোপনে সাহায্য করতে চায়। নিলয়ের চোখে এক অদ্ভুত রহস্য যা আখি বোঝার উপায় পায়নি। তার মনেই প্রশ্ন জাগলো, কে এই টি? এমন মানুষ কি সত্যিই আছে? নিলয় হালকা করে আখির দিকে তাকিয়ে বলল, এত কিছু চিন্তা করো না তো, খেতে দাও, খেতে লাগছে। আখি হাসি দিয়ে রান্না করা খাবার তার সামনে রাখলো। আজকের রাতটা আখি বিশেষ করে অনেক কিছু রান্না করেছে। নিলয় খেয়াল করলো, আখি আজ খুব মনোযোগ দিয়ে রান্না করেছে। তার হাতের কাজ, ঘ্রাণ এবং খোঁচানো মিষ্টি হাসি সব মিলিয়ে নিলয়ের হৃদয় আরও উষ্ণ হয়ে উঠল। নিলয় খাবার খেতে শুরু করলো, আর আখি বসে তার পাশে বসে তার দিকে তাকালো। আকাশে তার চোখে এক শান্তি, আর নিলয়ের চোখে রহস্যময় দমক, যা কেউ বোঝার সুযোগ পায় না। রাতের অন্ধকার বাইরে শুধুই চাঁদের আলো আর তারার ঝিলমিল। আখি তার ঘরে বসেছিল, আর নিলয় ধীরে ধীরে প্রবেশ করল। ঘরে ঢুকতে আখির চোখে মিষ্টি চমক দেখা দিল। নিলয় তার দিকে এগিয়ে এসে আলতো করে হাত বাড়ালো। অনেক সুন্দর লাগছে তোমাকে আখি। আখি একটু লজ্জা পেয়ে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। নিলয় হেসে আলতো করে তার হাতে হাত রাখলো, তারপর ধীরে ধীরে আখিকে জড়িয়ে ধরল। আখির হৃদস্পন্দন দ্রুত বেড়ে গেল। প্রথমে আখি চমকে উঠল, কিন্তু ধীরে ধীরে তার শরীর নরম হয়ে নিলয়ের কাছে ঢলে পড়ল। নিলয় আখিকে ঘুরিয়ে নিয়ে চুমু খেল। আখি প্রথমে লজ্জা পেল, তারপর সে নরম হয়ে নিজের হাত দিয়ে নিলয়ের ঘাড়ে আলতো করে স্পর্শ করল। তোমাকে কি ভালোবাসতে দিবে মহারানী? আমাকে ভালোবাসার অধিকার শুধু তোমার, মিস্টার নিলয়। নিলয় হাসল, ধীরে ধীরে আখির গলার কাছে মুখ নিয়ে চুমু খেল, তার বুকে হাত বুলিয়ে আদর করতে লাগলো। আখিও মৃদু হাসি দিয়ে তার হাতে হাত রেখে প্রতিক্রিয়া দেখালো। রাত যত গভীর হচ্ছিল, দুজন দুজনের কাছে এগিয়ে যাচ্ছিল। তারা কথা বলছিল না, শুধু চোখে চোখে রেখে অনুভব করছিল। তাদের স্পর্শ, তাদের হাসি, তাদের চুম্বন সব মিলিয়ে রাতটা রোমান্টিক হয়ে উঠল। আখি অনুভব করল এই স্বামীর সঙ্গে তার জীবন ধীরে ধীরে এক নতুন সুখের দিকে এগোচ্ছে। আর নিলয়ও বুঝল, আখির হৃদয়ে তার জন্য যে ভালোবাসা জন্ম নিচ্ছে তা কেবল রাতের অন্ধকারেই নয়, দিনের আলোয় উজ্জ্বল হবে। নিলয় মনে মনে ভাবল, আমার টিয়ের পরিচয় সারা জীবন লুকায়িত থাকবে। কেউ কখনো জানতে পারবে না এই টাইগার আসলে কে। আমি শুধু গোপনে মানুষের উপকারী করে যাব, কিন্তু কেউ কখনো আমাকে চিনতে পারবে না, দেখতে পারবে না। সারা জীবন মানুষের মনে একটা কৌতূহল থাকবে, টিটা আসলে কে, আর আমি সেই রহস্য নিয়ে বাঁচব। সমাপ্ত।